আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধু। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, কি অবস্থা সাজিদ, কেমন আছো? এই তো ভাই ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো। কোন পর্যন্ত পড়ছিলাম আমরা সাজিদ লাস্টে? ওই যে ভাই ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, কি অবস্থা আমিন, কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। দাঁড়া একটু, দাঁড়া তো। দাঁড়া, স্ট্যান্ড বাঁকা হয়ে গেছে। তারপর তোদের কি অবস্থা রে? দীপুর দীপু করতেছে? জি ভাইয়া। শুরু করছে ঈদের পরে? জি ভাই, ঈদের 2 দিন পড়াইছে। বুঝি না। ঈদের পরে 2 দিন পড়াইছে। ওরে ভাই রে ভাই, তাহলে তো হয়েই গেল। একটু বাঁকা হয়েছে তো, ঠিক ভালো লাগবে। তো সমস্যা নেই, দেখ। ভাই তো ভাঙ্গে ভুঙ্গে একাকার ভাই। কি? স্ট্যান্ড। না না, সমস্যা নেই, এখন তো বন্ধ না। দোকান খুলুক, কেনা লাগবে একটা স্ট্যান্ড, এমনিতেও লাগবে একটা। আচ্ছা দেখ, তোর হচ্ছে যে আমরা, যদিও বা আসলে পরে আর করা হয়নি আর কি আমাদের, তো আমরা হচ্ছে যে তো দুইটা জিনিসের প্রায় শেষের দিকে আসছিলাম। একটা হচ্ছে যে তোর এন তম ডেরিভেটিভ, তাই না? এটা মনে হয় আমরা একটু শেষের দিকে আসছিলাম। তো ওটা মনে হয় নর্মাল গুলা করাইছি, বলছিলাম যে আরো করাবো আর কি। তো বাকিগুলো আর করানো হয়নি, করাবো আর কি সময় করে। এন তম ডেরিভেটিভ কিছু বাকি আছে। আর মনে হয় হচ্ছে যে তোর আমরা অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, তাইলে পরে আমাদের ডিফারেন্সিয়েশনটা শেষ হবে আর কি, বুঝছস? দেখ আমি তোকে আজকে আমরা বেসিক্যালি যেটা করবো আর কি, সেটা হচ্ছে যে তোর অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। এখন এই যে তুই হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের একবারে প্রথম থেকে শুরু করে এই যে এখন পর্যন্ত মনে কর যে যে জায়গাটা আসিস আর কি,
মানে আমরা এই যে তোর হচ্ছে যে নর্মালি যে জিনিসগুলো পড়ি বা যে জিনিসগুলো আমরা পড়ছি আসলে ডি বাই ডি এক্স অমুক ফাংশন তমুক ফাংশন, সত্যি কথা বলতে কি আমি যদি আসলে উপরের কথা বলি, মানে এরপরে তুই যখন আসলে বিএসসি করবি বা মাস্টার্স করবি বা তার উপরে যাবি আসলে এই জিনিসটার না সব জায়গায় কাজ আছে আর কি। মানে ইদানিং হচ্ছে যে তোর আমারও ক্লাস শুরু হয়েছে, তো আমিও একটু এই টপিক গুলাই দেখতেছিলাম আর কি। মানে এই টপিক গুলা না, মানে কোর্স তো আলাদা আলাদা, ফ্লুইড মেকানিক্স এটা সেটা হাবি যাবি, কিন্তু সত্যি কথা বলতে কি তোর প্রত্যেকটা জায়গায় যে জিনিসগুলো চলে আসতেছে সেটা হচ্ছে যে তোর তোকে এই অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনটা বোঝা লাগে। তার মানে আমরা আসলে যে জিনিসগুলো পড়ছি এই যে ডি বাই ডি এক্স সাইন এক্স চেইন রুল এটা সেটা হাবি যাবি, এগুলো জাস্ট একটা পার্ট, মানে এগুলো জাস্ট একটা সূত্রের মতো কাজ করে তখন আর কি। আর এমনিতেই তুই যদি আসলে এই অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের কথা যদি আমি তোকে বলি, তাহলে পরে দেখবি যে তোকে কিছু মডেল বানাইতে হয় আর কি। যেমন ফ্যান চলতেছে, তার জন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাইতে হয়। তারপর পাশে গান বাজতেছে, তার জন্য কেমন হবে ডিফারেন্সিয়েশনটা, সেটা কত ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার, মানে একবার করে আসে নাকি দুইবার করে আসে, এই জিনিসগুলো না মানে বেশ মানে দেখলাম আর কি, মানে খুবই রিলেটেড দেখলাম আর কি। কারণ ইদানিং মনে হয় আমি অনেকগুলো জিনিস মনে হয় দেখলাম। কারণ আমি ধর আমার হচ্ছে একটা কোর্স আছে নাম হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স, তো মানে হচ্ছে মাস্টার্স অফ ফিলোসফি, তার মানে আসলে বুঝতে পারতেছিস পিএইচডি প্রায় কাছাকাছি কোর্স গুলো আর কি। সেগুলোতেও তো কিছু মানে অঙ্ক নাই আসলে, মানে জিনিসগুলা কেমন তোকে একটা বাস্তব ঘটনা বললো আর কি। যেমন আমি যদি আসলে আমি নিজেও পারি না, বুঝিও না ইনফ্যাক্ট কি কি বলে না বলে আসলে। যেমন একটা জিনিস এরকম বললো আর কি যে একটা ঘটনা বললো আর কি যে কোনো একটা লোক প্যারাশুট থেকে জাম্প করলো, জাম্প করার পরে সে কিছুটা ফ্রি ফল, তারপরে তার প্যারাশুট খুলে গেল, এরকম অঙ্ক আমরা করছি না ফিজিক্সে, এরকম অঙ্ক আছে আসলে। কিন্তু তোকে বলবে তোকে সেম জিনিসটাই বলবে, তারপরে বলার পরে বলবে যে তোকে তাহলে তুমি একটা ডিফারেন্ট মানে তুমি হচ্ছে যে এখানে একটা ইকুয়েশন বের করো। কেমন ইকুয়েশন? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন তুই তো বলবি যে ভাই উপর থেকে পড়তেছে ফ্রি ফল, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ভাই এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। হচ্ছে এগুলো হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর যে এই জিনিসটা হয় সেই জন্য মানে তোকে কিছু তোর কাছ থেকে কিছু আসলে ওরা এরকম কিছু ঘটনা দিয়ে তোর কাছ থেকে ইকুয়েশন তৈরি করে চাবে আসলে। এবং মজার বিষয় হচ্ছে যে পুরো ওয়ার্ল্ডের যে আসলে প্যারামিটার গুলা এরা না সবাই আসলে এটার মধ্যে দিয়ে চলতেছে। পিএইচডির কাজও আমার মনে হয় যে তাই আর কি। কারণ যদিও বা আমার কেবল এক উইক গেল যাচ্ছে আর কি, তো আরো অনেক উইক আছে হয়তো আমিও বুঝবো আর কি আরো। বাট আমার কাছে যেটা মনে হইতেছে আর কি যে তুই তো কেবল এসএসসি তে, বাট আমি তোকে ওইগুলো বললাম, মানে বিষয়টা এরকম পিএইচডি তেও মনে হয় এরকম আর কি যে ওয়ার্ল্ডের কোনো একটা ঘটনা তোকে বিবৃত করবে, এখন সেটার উপরে তুই একটা সমীকরণ বানাবি, সেটা না আছে কোনো বইয়ে, না আছে কোনো মানে ইউটিউবে, না আছে মানে তোর হচ্ছে যে উইকিপিডিয়া নেই, এমন কোনো জায়গা নেই সেটা আছে। কিন্তু হ্যাঁ তার কাছাকাছি কিছু জিনিস হচ্ছে বর্ণনা করা আছে। যেমন এরকম একটা গল্প তোকে বললো, বললো যে এখন তুই নেটে সার্চ দিবি যে প্যারাশুট নিচে নামতেছে আমাকে সমীকরণ দেখাও, এরকম করে কয়টা জিনিস তুই নেট থেকে পাবি, কয়টা বই পাবি যেখানে তুই সবগুলা জিনিসের ঘটনা পাবি। তাহলে তোকে না এই জিনিসটা বেসিকটা বুঝতে আসলো। এই জন্য ডিফারেন্সিয়াল যে ক্যালকুলাস বা এই যে এখানে যে আমি লিখছি অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, সত্যি কথা বলতে কি আসলে যে এগুলো যে এত বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা একটু দাঁড়াতো, মানে জিনিসটা যে এত বেশি ইম্পর্টেন্ট তুই না চিন্তা করতে পারবি না যে এত ইম্পর্টেন্ট এই জিনিসটা, তোর মানে হচ্ছে বিশ্বাসই হবে না যে এত বেশি ইম্পর্টেন্ট। দাঁড়া আমি তোকে একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি আসলে। যেমন হ্যালো, হ্যাঁ
ঠিক আছে? দেখ, তো এখন তোকে হচ্ছে যে আমি জাস্ট কেন বললাম আর কি কথাটা, আমার মনে হয়েছে কি জানিস, যে আমরা আসলে তোর যেটা শিখি আর কি, মানে সিরিয়াসলি বলতেছি, মানে আমার নিজের কাছে মনে হয়েছে যে সারা যে যে টপিক গুলা পড়ায়, মানে ধর সেই টপিক গুলো একটা নর্মাল বাংলা কথার মতো, মানে তোর কাছে মনে হবে কি জানিস, যে এই লোক ম্যাথ পড়াইতেছে না, এই লোক গল্প করতেছে আমার সাথে, এখন তোর এখন হচ্ছে যে এর মধ্যে পড়ালেখা হচ্ছে, যেখানে এই যেখানে যেমন তুই জানিস যে অমুক বইয়ের অমুক অঙ্ক কিছুই নাই, তোকে একটা মানে সাগরের মধ্যে ছেড়ে দিচ্ছে, এবং তুই জানিস যে এমনি এমনি করে তীরে আসা যায়, কেমনে আসবে ওইটা তোকে বলে দিবেন, তোর ইচ্ছা তুই যেমনি নিয়ে আসবি আসে, তোকে শুধু বলে দিল যে ডিফারেন্সিয়েশন দিয়ে এখানে নিয়ে যাও, কাউকে হয়তো বললো যে এই মেথড দিয়ে নিয়ে যাও, লজিস্টিক ইকুয়েশন আছে এটা দিয়ে নিয়ে যাও, এরকম অনেকগুলো বলবে আর কি। আমি কেন বললাম যে ভাই এগুলো তো অনেক মানে পরের আলোচনা, আমাকে কেন বলতেছেন, আমি বলতেছি তার রিজনে একটা, তুই তুই দেখবি যে একই জিনিস এত ভিন্ন রূপে আসবে যে তুই চিন্তাই করতে পারবি না আসলে। কারণ গতকালকে মনে হয় স্যার একটা জিনিস করতে দিয়েছিল, যদিও বা আমি কিছুটা আমার আইডিয়া ছিল আর কি। কারণ তোর হচ্ছে পিএইচডি, এমএসসি, এমফিল তিনটা ক্যাটাগরি মিলে মাত্র একজন টিচারের 20 জন করে স্টুডেন্ট, তো বুঝতে পারছিস তারা কেমন স্টুডেন্ট গুলো নিছে আর কি। সো ওইরকম একটা জায়গায় একটা প্রবলেম দিছে, তোদের লেভেলের একটা প্রবলেম দিছে, সেখানে আমি দেখলাম যে ম্যাক্সিমাম ইনক্লুডিং মি, আমি সহকারে, আমি বাসের মধ্যে ধূর যা পড়ে পড়া কোনো মতো মনে হয়েছিলাম আর কি। পরে দেখলাম যে সেটাই মানে অনেকে বুঝতেছিল না। যেমন একটা মনে হয় প্রশ্ন করছিল যে নদীতে ঢেউ আছে, আমি একটা কাগজের নৌকা ছেড়ে দিছি আসলে, হুম, তাহলে পরে হচ্ছে ভেরিয়েশন অফ স্লোপ বা এরকম কিছু একটা বলছে, আমরা তোদের বোঝাই যায়নি যে আসলে কি বলতে চাচ্ছে, অথচ দেখবি যে এরকম সহজ টাইপের জিনিসগুলো আছে। তো তখন আমার কাছে এটা মনে হয়েছে আসলে যে আমাদের আসলে এটা নিয়ে আরো পড়ালেখা করা উচিত, মানে তোদের না, মানে তোরা তো এমনি পড়বি আসলে, মানে তোদেরই নিজ দায়িত্বে যদি শেখার ইচ্ছে থাকে তাহলে তোকে আরো আরো পড়তে হবে আসলে। কারণ মানে এত ইম্পর্টেন্ট একটা জিনিস তুই কেন বাদ দিবি, কারণ এরপরে তুই কি পড়বি আমি যেটা দেখলাম, কারণ দেখ ফ্লুইড ডায়নামিক্স তো ফিজিক্স এর আলোচনা, কিন্তু না সব এরকম বার করতে বলবে, তার মানে যারা আসলে ফ্লুইড ডায়নামিক্স আবার ফিজিক্সও পড়ে তাদেরকেও সেম জিনিসই দেখানো হচ্ছে আসলে। আবার কেউ দেখলাম তোর হচ্ছে যে আরেকটা কোর্স আছে মনে হয় নিউমেরিক্যাল মেথড, তো এটা বেসিক্যালি নিউমেরিক্যাল মেথড, এটা ওয়ার্ল্ডের সব ব্রাঞ্চেই কাজে লাগে আসলে, বুঝছো এরকম। তো আমরা মনে করি যে এটা মনে হয় আমাদের নয়, কিন্তু দেখবি যে দিন শেষে এটাই আসলে আমাদের, বুঝছো, এই আর কি। দেখ, আমরা তোকে একটা নর্মাল প্রবলেম আমি দেখাইতেছি আর কি, হ্যাঁ, তার মানে আমার মনে করিস না যে ভাই এটা হচ্ছে যে আপনি ঠিক ইয়া করতেছেন আর কি, আমি ভাইয়া হচ্ছে এই বল। লকডাউনে আপনি আপনার পড়া বেশি করে পড়েন, তাইলে ভাই তাড়াতাড়ি ভালো করে বিদেশে যাইতে পারবেন। এই দেশে থাইকেন না। হ্যাঁ একবারে চলে যাবো আর কি, আমি আর কি, আমি তো পড়ালেখাই করি না, সেই সকাল থেকে আজকে তো বেশি বাইরেও যাওয়া হয়নি। না ভাইয়া করেন ভাইয়া, যদি দরকার না হয় বাইরে যায়েন না। আপনার দরকার এখন পড়াশোনা করা, মানে আমাদের পড়ানোর আপনি নিজে পড়েন। ওরে এক জুনায়েদ, না ভাই, সত্যি কথা এটা আপনি তো ভাইয়া, মানে আপনার একটু পড়াশোনা করলেই তো ভাইয়া মানে ক্যারিয়ার তারও ভালো হবে না। আপনার তো আর বেশি দূর নাই, আমাদের তো এখন না অনেক না দূর না, আছে। আমি তোকে বললাম যে ওভারঅল বললাম, না না না, আমি সেটা বলি না, ও পড়া না আসলে, মানে আমি যে প্রেক্ষাপটটা দেখে বুঝলাম যে আসলেই তোর পড়ালেখা আমরা যা করি আসলে কিছুই না, মানে বাইরের ভার্সিটিতে আমাদের মানে বাইরের ভার্সিটিতে যারা আছে তারা আরো কত পড়ালেখা করে, সুতরাং বুঝতে পারতেছিস আর কি মানুষ কত ইয়া আসলে, তাই না, আর আমরাই খালি পড়ালেখা করি না। যাই হোক দেখ, এটা একটা এটা নর্মাল সলিউশন, হ্যাঁ, তো আমরা এটা করবো আর কি। এটা একটা হচ্ছে 80 মিটার একটা দেওয়াল, হুম, এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে 80 মিটার, এই যে এখান থেকে শুরু করে একটা হচ্ছে 80 মিটার, 80 মিটার। তো 80 মিটার, এই যে এখানে আমাদের পুরো যে হাইটটা দেওয়া আছে 80 মিটার, তো এই 80 মিটার থেকে আমরা কি করলাম জানিস, একটা পাথরকে ফেলে দিচ্ছি আসলে, তো পাথরটাকে জাস্ট এমনি করে নিক্ষেপ করলাম, পাথরটা হচ্ছে আমাদের 5 মিটার/সেকেন্ড বেগে এরকম নিচের দিকে পড়া শুরু করছে আর কি, ঠিক আছে, এরকম বললাম আর কি। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে কখন পাথরটি
ভূমিতে কখন পাথরটি, কখন মানে তো আসলে কত সময় পর, তাই না? পাথরটি ভূমিতে আঘাত করবে আসলে। ভূমিতে আঘাত করবে। আমি এটা কেন বললাম? কারণ এটার সাথে আমাদের অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের মিল আছে। কারণ অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন মানে এই নয় যে তোকে আমি হয়তো অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের 10টা বা 12টা বা 15টা অঙ্ক করাবো, তার মানে এই নয় যে এগুলোই আসবে। আসলে এই অঙ্কগুলোর মধ্যে একটা সুন্দর মেসেজ আছে। সেই মেসেজটা হচ্ছে যে কোন একটা প্রেক্ষাপটকে উপলব্ধি করে আসলে তুই বুঝতেছিস যে না অ্যাকচুয়ালি এখানে কিভাবে কাজ করে। এটা যখন তুই বুঝতে পারবি তখন আর আমার আর তোকে এই টপিকটা পড়াইতে হবে না। তখন তুই নিজে নিজেই, শুধু নিজে না মানুষকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিতে পারবি। যেমন 80 মিটার একটা উচ্চতা বিশিষ্ট একটা দেওয়াল, তো জানিসই আসলে। কেন আমি তোকে বললাম যে ভাই 80 মিটার যে উচ্চতা বিশিষ্ট যে দেওয়াল, একটা পাথর এখান থেকে উপরের দিকে আমি কত 5 মিটার পার সেকেন্ড বেগে এর ছাদ থেকেই কত বল নিচের দিকে ফেলাই দিলাম, কত সময় পরে এটা হচ্ছে যে তোর কি করবে, মাটিতে আঘাত করবে আসলে। আমাকে বল তো কত সময় পর আঘাত করবে, ঝটপট বল। উপর থেকে ফেলে দিচ্ছে 80 মিটার, কত সময় পর আঘাত করবে বল। ভাইয়া কি অবস্থা শাকিল? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ঈদ কেমন গেল, কোথায় তুই? ভাই বাসায় এসে পড়ছি ঈদের পরের দিনই, বাড়িতে কাটাইছি ভাই ভালোই। আপনার কেমন কাটলো? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। আসলেন কিভাবে ভাইয়া? গাড়িতে চললো না। আরে বলিস না, আসল কাহিনী বলছিলাম কালকে, খুবই ধাস্তানা করে আসলাম আর কি। ভাইয়া কত আসে আজকে বলতো? ভাইয়া বল। এটা কি প্রাসের মতো নিক্ষেপ করছেন নাকি উলম্ব ভাবে ভাইয়া? বুঝি না। এটা কি ভাইয়া প্রাসের মতো নিক্ষেপ করছেন ভাইয়া নাকি উলম্ব মানে ভাবে? ছাদের দেওয়াল থেকে উপরের দিকে, বুঝিস না আমার কথা? মানে ছাদের উপরে উঠা, ছাদের উপর থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, বুঝিস না? তাহলে ভাই থিটার মান কত ভাইয়া? রাশের কথা তো বলি না, সারা উপরের দিকে 5 মিটার, এই মিটার মান আসবে কেন? ভাইয়া 4.40 সেকেন্ড, 4.40 সেকেন্ড আসে 4 দশমিক কত? 04। ওর আসছে 4.04, আর কারো আসছে কি? ভাই বল। এটা কি মানে কত কোণে দিছেন, মানে কোন একটা কোণ কি না অনুভূমিকা কোন না বোঝাতে কোন যাচ্ছে না, না। খাড়া উপরের দিকে দিছে, খাড়া উপরের দিকে। খাড়া উপরের দিকে, ও আচ্ছা, তাইলে অন্য উত্তর আসবে ভাই, ভুল হয়েছে তাইলে। মানে মোট কথা এটা বুঝি লিখে দেওয়া লাগে, কোনে দেখি এটা কাজ করলাম আর কি। দেখ 5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ থ্রি করা পয়েন্ট হলো। ফাইভ সিক্স ভাইয়া তাহলে। ভালো করে নিক্ষেপ করা হলো। এই যে কত সময় পর বা কখন পাথরটি ভূমিতে আঘাত করবে, বল দেখি কেউ। কারো কোনো আইডিয়া আছে? করতেছি ভাইয়া, 1 মিনিট লাগবে। কত আসছে? সবাই একটু পর ভাই, সহজ অঙ্ক তো এটা। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য কি ভাই এটা পারিস না কেউ? হায় রে, পারিস না কেউ এটা?
4.58 আসে ভাইয়া। 4.5। 58। আচ্ছা জুনায়েদের আসছে 4.58। আর কেন আসছে? এই যে এমনি হবে না, এই উপরের দিকে নিক্ষেপ করলে কি হয় আসলে বলতো? পাথরটাকে তুই নিক্ষেপ করছিস কোন দিকে? উপরের দিকে, তাহলে ভ্যালোসিটি কোন না দিকে? ভাই, প্রথম মনে করছি ভাই প্রাস, ওই জন্য প্রাসের সূত্র খাটাইছি, পরে আবার আপনি বললেন ভ্যালোসিটি সরো উপরের দিকে, গ্রাভিটি কোন দিকে? নিচের দিকে। পাথরটা নামতেছে কোন দিকে? নিচের দিকে। তো ফর্মুলা দেখ, নিচের দিকে দুইটা, উপরের দিকে এক। যদি নিচের পার্ট গুলাকে পজিটিভ চিন্তা করি তাহলে এই যে পজিটিভ, এই যে পজিটিভ, তাহলে নিশ্চয়ই উপরে একটা নেগেটিভ। তাহলে ফর্মুলাটা কি হওয়া উচিত? এইচ ইজ ইকুয়াল টু ইউটি, তারপরে হচ্ছে হাফ, তারপরে জি, তারপরে টি স্কয়ার। যেহেতু তুই বলতেছিস এটা পজিটিভ, তাহলে এটা পজিটিভ, উপরের দিকে নেগেটিভ, এটাও পজিটিভ। ফর্মুলা এটাও হতে পারে। আর কেউ যদি মনে করে সাধারণ তপন স্যারের বই অনুযায়ী যে ভাই এটাই নেগেটিভ হয়, কারণ সাধারণ তপন স্যারের বইয়ে দেখবি নিচের দিকে নেগেটিভ, তাহলে এটা নিচের দিকে নেগেটিভ, এটা নিচের দিকে নেগেটিভ, তাহলে উপরের দিকে পজিটিভ। তাহলে পরে তখন আবার আমাদের কেমন হবে? চিহ্নগুলো এটা হয়ে গেল মানে কত? এইচ, এটাকে বললাম ইউটি, এটাকে বললাম হাফ জি, তার উপর টি স্কয়ার। যেহেতু এইচ এর মান নেগেটিভ ফাইন, জি এর মান নেগেটিভ ফাইন, ইউটি এর মান তখন পজিটিভ। এবার যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে পরে এটা হবে এইচ, এটা হবে এটা, এটা হবে হাফ জি টি তার উপর স্কয়ার। সো সমস্যা তো নাই, দুটো তো সেম ইকুয়েশন। এখানে আমার এইচ এর মান জানা আছে, ইউ এর মান জানা আছে, তারপরে কত হাফ জি মানে তো জানি আসলে। এটা বললে এতক্ষণ 4.58 লাগবে। আসে। t is equal to কত আসে? 4.58। জুনায়েদ যেটা বলছে 58 সেকেন্ড আসছে। এখন আমি কি যেটা প্রসিডিউরটা যে বলছি এটা কি বুঝতে পারছিস? রাদিয়া বুঝছস? আদনান, শাকিন, তানিম বুঝছিস কি এটা? জি ভাইয়া। জি ভাইয়া। তানিম ভাই এখানে এইচ 80 হবে, বুঝি নাই, কি বললি? এইচ এইচ এর মান 80 হবে। ব্রেনের উপরে জং ধরে গেছে। এই ফিজিক্সের বেলা এটা কি ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, এটা কোনদিন ইয়া হয়, দূরত্ব হয়, স্মরণ নেওয়া লাগে আর কি। এই যে এই জায়গাটা না, এইচ এর মান তুই কত উপরে নিক্ষেপ করলি এটা তো ম্যাটার করে না। ম্যাটার করে আসলে তোর আপার পয়েন্ট আর হচ্ছে কত লোয়ার পয়েন্টের যে মাঝখানে। এই দিনে সেটা কি বলতেছিস? বুঝছি ভাই। বল তাহলে অ্যানসার কত আসছে? টি ইকুয়াল কত আসছে বল ভাই 4.58 না ভাইয়া? 4.58 4.58। আচ্ছা বেশ ভালো কথা। এইবার হচ্ছে আমি তোকে এই অঙ্কটা কেন দিলাম আর কি তার রিজন দেখ। এই অঙ্কটা তো ভাই আমি এমনিতেও পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কটা এবার মুছে দিলাম। টির মান কত আসছে? টির মান আসছে হচ্ছে 4.5। এখন যদি আমি তোকে প্রশ্ন করি যে আচ্ছা এই যে টির মান 4.58 আসছে, কেমনে আসছে? বলবি যে ভাই এটা তো উপর থেকে একটা বস্তু নিক্ষেপ করতেছি, উপর থেকে যদি একটা বস্তু নিক্ষেপ করি তাহলে পরে আমাদের তো ভাই আসলে চলে আসবে এইচ ইজ ইকুয়াল টু ভাই ইউটি প্লাস হাফ জেড স্কয়ার, উপরে নিচে প্লাস মাইনাস করে এমনি এমনি এই সূত্র আসছে আসলে। কিন্তু আমরা কিন্তু উপরে বড় করে লিখছি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। তাহলে পরে আমি যদি তোকে বলি যে আচ্ছা এই যে আমি যে চিল্লাচ্ছি যে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, তোর কি মনে হয় যে আসলে উপরে যে টপিকটা লেখা আছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের যে ব্যবহার, তার সাথে কি এটার কি আদৌ কোনো মিল আছে? নাকি উপরেরটা ভাই ডিফারেন্সিয়েশন এই জন্য এটা ফিজিক্সের অঙ্ক, সরি এটা ম্যাথের টপিক, আর নিচেরটা তো ভাই গতিবিদ্যা, এটা তো ভাই ফিজিক্স থেকে আসছে। জানি তো ভাই এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কয়ার, সুতরাং ভাই এত ঝামেলা করার তো দরকার নাই, এটা তো ভাই আসলে ফিজিক্সের একটা টপিক। তোর কি মনে হচ্ছে যে আমরা যে অঙ্কটা করে বের করলাম 4.58, তোর কি মনে হয় যে আসলে এই যে 4.58 যে আমরা বের করলাম, তোর কি মনে হয় বল এটা কি আসলে এটার সাথে মানে এখানে এখানে উপরের টপিকটার সাথে এটা কি কাজ আসলে বলতে পারবি? মানে তোর ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু আসে যে এটা আসলে 4.58 শেষ, এটা কিন্তু অঙ্কটা হয়ে গেল 10 10 পাইলে। কিন্তু আমি তোকে বললাম যে আসলেই কি এখানে ডিফারেন্সিয়েশনের কোনো দরকার আছে? তোর কি মনে হয় বলে তুই মনে করিস বলতে পারবি? আসলেই কি আছে কোনো ডিফারেন্সিয়েশন, নাকি উপরের টপিকটার সাথে এটা কোনো মিল নাই,
আর উপরে একটা ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশন না। বল কোনো মিল আছে কি? কারো কোনো আইডিয়া আছে? তানি তোর কি মনে হয়, কোনো আইডিয়া আছে নাকি এমনি ভাই কোনো এটা তো ভাই কোনো মিলই নেই আসলে? তোর কি মনে হয়? যে কোনো কেউ একজন বল। ভাইয়া মানে সময়ের সাপেক্ষে উচ্চতা একবার বৃদ্ধি পাচ্ছে তারপর আস্তে আস্তে হ্রাস পাচ্ছে ভাইয়া, মানে আচ্ছা টিকে একটা আচ্ছা, এটা চরম জুনায়েদ ধরে বলল। করা যায়। বাকি আর কেউ? ভাই আছে মিল? না ভাই মিল নেই, শেষ, এটাই তো অ্যান্সার। এটা নিয়ে এত ঘাবড়াইতেছিস কেন? বল কোনো মিল আছে কি? বুঝতেছি না ভাইয়া। আচ্ছা তানি, এই যে এটা যে আমরা একটা অঙ্কটা করলাম, এর সাথে ডিফারেন্সিয়েশন কোনো মিল আছে কি? ভাই এগুলো কি জিজ্ঞেস করতেছেন আর কি? তোর কি মনে হয় কোনো মিল আছে কি? বল বল। ভাই ম্যাক্সিমাম পয়েন্টে গেছে, তারপরে মানে সর্বনিম্ন বিন্দুতে আসছে এরকম কিছু। আচ্ছা এটা তোর মনে হচ্ছে আর কি? গুড, এই তো মেলাখানে বলতে পারছিস। এবার আবিদ আজাদ বল, তোর কি মনে হয়? রুমি বল। আরে ভাই এখানে আমরা শিখতেছি, মানে বললেই হলো আর কি। আমি পারলেই কি না পারলেই কি যায় আসে তাতে? কোনো কিছু যায় আসে না, কিন্তু চুপচাপ না থাকি বলি একটু, মানে কি হতে পারে আসলে? এরপরে এগুলো কি বলতেছেন ভাই? বল কোনো আইডিয়া আছে? না, তাই তো? আচ্ছা এখন এই যে অঙ্কটা আর কি, বুঝছস? দেখ সাজিদ রাব্বি, তোর কোনো আইডিয়া আছে? জি ভাই, তানিমের কথাটাই মনে হয়েছিল ভাই, যে উপরে আচ্ছা হাই ঠিক আছে, হাই ম্যাক্সিমাম পয়েন্ট থেকে বেশ, নিচে আচ্ছা মিনিমাম ঠিক পয়েন্ট। আছে ঠিক আছে, বেশ ভালো কথা আসলে। এখন তোকে এরকম কিছু বাংলা কথা দিবে আসলে, এবং আমি তোকে বলছি না যে তুই এখন শিখবি আর কি। মানে মোট কথা হচ্ছে যে এই যে অঙ্কটা দেওয়া আছে 4.58, আসলে আসলেই তো 4.5, তাই না? এবং এই অঙ্কটা যদি কাউকে দেওয়ার পরে যদি বলা হয় যে বলো তো এখানে কি কোনো ডিফারেন্সিয়েশন আসে, তাহলে তার প্রথম অ্যান্সারটা হচ্ছে যে এর মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে আসলে, মানে এখানে ডিফারেন্সিয়েশন আসবে বুঝি। এবার আমি তোকে বলি, আমি তোকে বড় বড় প্রবলেম শিখাইতেছি না, অ্যাপ্লিকেশনের জন্য যেটা দরকার, কারণ অ্যাপ্লিকেশনের অঙ্কগুলো না এরকম বাংলা অঙ্ক, কিন্তু অ্যাপ্লিকেশন অঙ্কগুলোতে না মানুষ বোঝেই না যে আমরা শুরুটা করবো কিভাবে। কারণ আমি তোকে 5টা অঙ্ক করে দিলাম, সেই 5টা অঙ্কের শুরু কেমন এটাও তোকে বলে দিলাম। দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ওয়ে আসলে, যে তুই শিখতে পারতেছিস আসলে। সেই জন্য তোকে যেটা করতে হবে আর কি, তোকে হচ্ছে যে আহ মোটামুটি হচ্ছে যে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে তোকে আগে এটা বোঝা লাগবে যে তুমি কি চাচ্ছে আসলে। দেখতো সবাই একটা কথা বলছে যে ভাই, যেমন জুনায়েদ বলছে, তানিম বলছে, সাজিদ বলছে যে ভাই আমার সাথে একমত, পাথরটা উপরের দিকে যায় তারপর নিচের দিকে নামে আসলে। আচ্ছা নিক্ষেপ করলি তুই আসলে, প্রথমে তুই পুরো জিনিসটা চিন্তা করে দেখ, যে তুই ছাদের উপরে উঠে একটা ঢিল মারলি, সেই ঢিলটা নিচের দিকে পড়ে গেল, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ এইচ জি স্কোয়ার বা হোয়াট এভার তোর যেটা মনে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে যখনই তোকে এরকম টাইপের কিছু অঙ্ক দিবে আসলে, মেক শিওর দ্যাট যখনই তোকে এরকম টাইপের কিছু অঙ্ক দেওয়া হবে, যখনই তোকে এরকম টাইপের অঙ্ক দেওয়া হবে আসলে, বুঝছস? যে এই যে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে যেটা দেখে তোর মনে হচ্ছে এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তো যখনই তোকে অঙ্ক দেওয়া হবে আর কি, উপরে আমি লিখছি অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন দেখে এটা করা যাবে? তুই কিন্তু বলতেছিস যে ভাই বুঝতেছি না কেমনে কিভাবে। তো এইরকম টাইপের যে অঙ্কই দেওয়া থাক না কেন, প্রথম কাজ পুরো অঙ্কটা পড়ার পর কোনো অংশ কি আমার জানা,
ধুম করে সূত্র বসানো না। আমি আবার বলতেছি, তোকে আমি বললাম যে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, আই মিন অঙ্কটা আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে সলভ করতে চাই। ভাইয়া ডিফারেন্সিয়েশন দিয়ে কেন সলভ করা লাগবে? আমরা তো এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে সলভ করলাম, সেটাতে করলে হবে না? উত্তর হচ্ছে যে 100% রাইট, অবশ্যই হবে। কিন্তু যেহেতু আমরা করতেছি অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, তার মানে এই নয় যে ওইখানকার অঙ্কগুলো তোকে ডিফারেন্সিয়েশন দিয়ে করতে হবে আসলে, তার মানে এই নয় আসলে। তুই যদি মনে করিস ওগুলোকে তুই একাধিক নিয়মে করতে পারবি, দেন ওকে গো ফর দ্যাট। কিন্তু আমরা বলতেছি যে এই অঙ্কটা তো আমরা ফিজিক্স মানে ফিজিক্সের যে ল বা গ্যালিলিওর যে ফর্মুলা গুলা বা গতির যে সূত্রগুলা, এগুলো তো আমরা এমনিতে জানি আসলে। কিন্তু এটাকে যদি আমরা উপরের নামটার সাথে যদি মিলাইতে চাই যে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশনের প্রয়োগ বাস্তবিক লাইফ, এই অঙ্কটার মাধ্যমে তুই যদি ধরতে পারিস আসলে এই অঙ্কগুলোর করার স্টেপ গুলাকে, দেন আমি লিখে দিব, তাহলে পরে আসলে আমার মনে হয় না যে তোর কোনো সমস্যা আছে। নিশ্চয়ই তুই ইতিমধ্যে বুয়েটের বা বিভিন্ন জায়গায় কোশ্চেন ব্যাংক দেখছিস, সেখানে এরকম একটা প্রশ্ন আছে না যে একটা লোক যাচ্ছে, লোকের সাথে সাথে ছায়ার দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে, কেমনে চেঞ্জ হবে, এরকম কিছু অঙ্ক আছে। মই উপর থেকে পড়তেছে, মইয়ের দৈর্ঘ্য এমনি করে চেঞ্জ হইতেছে, বা এরকম এরকম কিছু অঙ্ক আছে। জানালা খুলে দিলাম, কি পরিমাণ আলো রুমের মধ্যে আসবে, আমি ভলিউম বাড়াইলাম, কি পরিমাণ ইন্টেন্সিটি আমার কানে বাড়বে। এগুলো কিন্তু দেখ, এগুলো কি তোর মনে হচ্ছে যে এগুলো কি আদৌ কি ডিফারেন্সিয়েশন তো করা লাগবে না? তুই চাইলে অন্য যে কোনো নিয়মে করতেই পারিস, বাট ডিফারেন্সিয়েশন হচ্ছে এমন একটা ওয়ে আর কি, যেটা সব বড় বড় প্রবলেম গুলা বা সব এই যে ডিফিকাল্ট প্রবলেম গুলাকে ইজিয়েস্ট একটা ওয়েতে মুভ করাইতে পারে। এর জন্য ডিফারেন্সিয়েশন বেটার। কেমনে বেটার তুই বুঝবি। এই জন্য আমি তোকে আজকে ফার্স্টে বলছি যে তোকে আমি বেসিক কিছু ডিসকাশন করাবো আর কি, যে কারণ এই অঙ্কগুলো করাইতে গেলে হয় কি, জিজ্ঞেস করে যে ভাই আপনি তো ভাই 60টা অঙ্ক করাইছিলেন, 60টা অঙ্ক করলেই কি হবে? আসলে এই যে 60টা তোকে করাইলাম, বেসিক্যালি 60টা অঙ্ক না, 7,000 চাইলেও অঙ্ক করতে পারবি, হয়তো আমি পারবো না। তুই যদি বড় বড় কোনো ম্যাথমেটিশিয়ানের কথা বলিস, তারা 7,000 কেন, তারা চাইলে আরো প্রবলেম বার করতে পারবে আসলে, কারণ তারা ওইভাবেই চিন্তা করে না। আমরা তো অত প্রবলেম করতে পারবো না, আমরা হয়তো অত ডিপলি চিন্তা করতে পারবো না, কিন্তু মিনিমাম একটা থিঙ্কিং যেটা দিয়ে আমি আসলে কিছুটা তো বুঝবো যে এখানে ডিফারেন্সিয়েশনের ব্যবহারটা কোথায়। সেই জন্য এখানে আমাদের প্রথম কাজ, তোকে যখন আমি বলতাম যে y is equal to sin x, dy by dx is equal to, বলতো আমি এখানে তোকে কি করতে বলছি আর কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে বলতে পারবি কেউ? আমি তোকে কি করতে বলছি এখানে dy by dx দ্বারা? আমি তোকে কি করতে বলছি বল? বল, dy by dx দ্বারা আমি তোকে কি করতে বলছি আসলে? ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছেন ভাইয়া। গুড গুড গুড, ভেরি গুড। ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছি, আর আমি তোকে কি দিয়ে দিছি বলতো? ফাংশন দিয়ে দিছেন। এক্স্যাক্টলি, আমি তোকে ফাংশনটা দিয়ে দিছি, দেন আমি তোকে ডেরিভেটিভ করতে বলতেছি। কিন্তু এই টাইপের অঙ্কগুলো এমন অঙ্ক, ফাংশন দেওয়া নাই, কিন্তু চাইতেছে ডেরিভেটিভ। দেখ, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন আগে রেডিমেড আর এইটা হচ্ছে যে ভাত খাও এখন, এইটা হচ্ছে যে তোর কেক খাও এখন, এটা রুটি খাও এখন। আমি তোকে মানে মানে হচ্ছে যে তোকে দিচ্ছি, তুই শুধু খাইতেছিস আসলে। কিন্তু আমি এবার তোকে আটা দিয়ে বললাম যে তুই এখন রুটি খা, তার মানে কিন্তু তুই চাইলে এবার আটা গুলাকে রুটি বানাইতে পারবি না, তোকে একটা প্রসেসের মধ্য দিয়ে রুটি বানাইতে হবে আসলে। তোকে যদি আমি এবার বলি যে এই নাও, তোকে ধর আমি নুডলস কিনে নিয়ে এসে দিলাম দোকান থেকে, এখন তাই কি আর দোকান থেকে খালি নুডলস কিনে নিয়ে এসে দিলাম, এরপরে বললাম যে এতদিন তো তোমাকে আমি রান্না করে খাওয়াইছিলাম, এবার একটু বানাও তো, তুই কি চাইলে এরকম বানাইতে পারবি না? তোকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, যে এইটা ওইটা হাবি জাবি করে তারপরে। তোকে আমি বললাম যে তোমাকে তো আমি একদিন গরুর মাংস রান্না করে খাওয়াইছি, এই নাও কাঁচা গরুর মাংস, এখন এরকম বানাও। তুই চাইলেই বানাইতে পারবি না, তোকে একটা প্রসেসের মধ্যে চাইতে হবে। এই যে এটা হচ্ছে মেইন থিম, যে একজন লোককে সে যদি সত্যিকার অর্থে আসলেই গরুর মাংস রান্না করতে চায়, তাকে ওই প্রসেস গুলা জানতে হবে আসলে, যে আমি কি প্রসেস গুলা ফলো করলাম, কি কি স্টেপ আমি নিব। ভাই আমি প্রথমেই চুলাতে দিব, তাহলে প্রথমে হয়তো বা আদা রসুন হাবিজাবিতে মাখায় দিতে হবে, তেল দিয়ে হাতে নিতে তুমি না আসলে। কারণ তুই চাইলেই কাঁচা মাংস চুলাতে দিলে কিন্তু জীবনও কি হবে আসলে? হবে না কিন্তু আসলে। এই যে প্রসেস, সেই প্রসেসটা আমি তোকে শিখাইতে পারবো
কিন্তু বানানোটা আমি তোকে শিখে দেবো। বানানোটা যে যার ক্যাপাবিলিটি দিয়ে যত ভালো তুই বানাইতে পারিস। আমি তোকে এই অঙ্কগুলা করার জন্য প্রসিডিওর বলে দিতে পারবো যে অঙ্কগুলা এমন এমন করে যায়, কিন্তু অঙ্কগুলো আমি তোকে সলভ করে দেওয়া শিখে পারবো না, কারণ এই অঙ্কগুলো এমনই আর কি। হ্যাঁ, আমি তোকে হয়তো বা 5টা বা 10টা করাবো, সেই 10টার মধ্যে কি আসবে অ্যান্সার হচ্ছে যে এইরকমই আসবে, কিন্তু যদি একটু চেঞ্জ করে দেয় তাহলে অন্তত এটার আলোকে ওই পর্যন্ত যাওয়ার যে কাজটা সেটা হচ্ছে আমার দায়িত্ব। তো এখন এই যে জায়গাটা আছে, আমাকে একটু বলতো ভাই, এই পুরো জায়গার মধ্যে পাথরটা ভূমি থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠাইছি, 80 মিটারের একটা দেওয়াল। এখন আমাকে বল, এখানে তুই কি জানিস? কোনো আইডিয়া আছে? তানিম বলতো, এখানে কি কোনো জিনিস তুই জানিস? যে কোনো একটা জিনিস চিন্তা কর, যে আজকে আমরা যেটা করতেছি এটা হয়তো আমার ম্যাথের মানে কি বলবো আর বইয়ের কোনো পার্ট না, কিন্তু এটা করলে আমি অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, যেটা বইয়েতে 10 নম্বরের জন্য প্রায়ই আসে, প্রায়ই না মোটামুটি এক বছরে প্রত্যেকবার একটা অঙ্ক আসবেই। বলতো তানিম বলে, এখানে কোন জিনিসটা তুই জানিস? ঢিল মারার পরে ভাই আমি 80 মিটার জানি না, ছোট বাচ্চার অঙ্ক নয় যে 80 মিটার জানি 5 মিটার জানি, এই দুইটা ফ্যাক্টর বাদে, এগুলো তো কোশ্চেনে প্রোভাইড করে আছে, এটা বাদে এই ওভারঅল ঘটনার এমন কোন জিনিস আছে কি যেটা তুই জানিস? উপর থেকে ঢিলটা উপরে সর্বোচ্চ উপরে উঠবে আবার নিচে নামবে, এটাই জানি। আচ্ছা গুড, ঢিল উপরে উঠবে ঢিল নিচে নামবে, এটা বাদে আর কি কোনো ইনফরমেশন কারো জানা আছে? যে ভাই ত্বরণ জানা আছে। গুড গুড গুড, বল জুনে ত্বরণ জানা আছে। আচ্ছা ভালো কথা বলছিস, ত্বরণ জানা আছে। ত্বরণ কত জানা আছে বল? 9.8। 9.8। কিন্তু তুই তো একটু আগে বললি, তানিম বললো, সবাই তো বললো যে ভাই ঢিল তো মারছে উপরের দিক, তার মানে আমি অ্যাক্সিলারেশনের মান জানি, তবে সেটা 9.8, সেটা -9.8। আমি যদি বলি যে আমি এই মানটা জানি, তোর কি কোনো সমস্যা আছে? বলতো এই মানটা আমি জানি, উপরের দিকে ঢিল মারার ক্ষেত্রে উপরের দিকে মারছি মানে কত, এর মান যে -9.8, এদিকে আমি জানি কি জানি না বল? জি ভাইয়া। এবং আমাকে একটু সবাই বলবি অঙ্কটা তুই আসলে ফার্স্ট ক্লাস পর্যন্ত বুঝতেছিস কি? এ মানে যে -9.8, এই যে জায়গাটা, এটা আমি তোকে এটা শেখানোর সাধ্য আমার নাই, কারণ অঙ্কের প্রেক্ষিতে কোন জিনিসটা আসলেই জানা, কোনটা দিয়ে ফাংশন মেক করতে হবে, তোকে আস্তে আস্তে শিখতে হবে আসলে, এবং তুই পারবি। আমাকে একটু বলতো, এ মানে -9.8, তুই কি জানিস কি জানিস না বল? এটা কি জানিস? জি ভাইয়া জানি। জানিস বল? এখন আমাকে বলতো তানিম, এটা মানে 9.8, তোকে কি আমি এটা বের করতে বলছি, নাকি তোর কাছ থেকে কি চাওয়া হয়েছে বল? টাইম চাওয়া হয়েছে না? জি ভাই। বল অ্যাক্সেলারেশনের সাথে টাইমের সম্পর্ক বল। বল অ্যাক্সেলারেশনের সাথে টাইমের সম্পর্ক কি? a is equal to v minus u by 2 into t না? এসব বললে হবে না, নাম কি দেওয়া আছে? এই তানিম পারলি না, নাম কি দেওয়া আছে? ডিফারেন্সিয়েশন। আরে ভাই কেন নিতেছিস কেন? এটা মানে dv বাই dt, এই যে -9.8 ভুল কিছু লেখছি কি বল? না ভাইয়া। না ভাই। বোঝ, এই যে আমি যদি এখন তোকে বলি dv ইকুয়াল -9.8, তারপরে বললাম হচ্ছে কত dt। আচ্ছা এইখান থেকে আমাকে একটা কথা একটু বলতো, তোর জন্য কিসের মান দেওয়া আছে? বেগের মান দেওয়া আছে। আচ্ছা ডিভি থেকে যদি খালি ভি পেতে চাই তাহলে কি করা লাগবে বল? ডিফারেন্সিয়েশন করা লাগবে নাকি ইন্টিগ্রেশন করা লাগবে বল? ডিটি থেকে টি কখন পাওয়া যায়? এই তানিম বল, ডিটি থেকে টি কখন পাওয়া যায় বল? ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় না? জি ভাই। তাহলে এখন আমাকে বলতো, আমি হচ্ছে এই যে দেখ মজার বিষয়, এই যে এখানে ইন্টিগ্রেশন যে আমি করলাম, আচ্ছা ইন্টিগ্রেশনটা শুরু কোথায় শেষ কোথায়, লোয়ার লিমিট আপার লিমিট, এগুলো নিয়ে চিন্তা করার যথেষ্ট সময় আমার নাই, আমি জানি না ভাই। তাহলে যেহেতু আমি লিমিটটা নির্দিষ্ট করে দেই নাই, তার মানে এটা হচ্ছে অনির্দিষ্ট যৌগজ। অনির্দিষ্ট না আসলে, এখানে কি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কে লোয়ার কে আপার, বলতে পারবি কোথায় শুরু হয়েছে?
তুই বলবি যে এখানে শুরু, তাহলে শেষ এখানে, দরকার নেই তো আসলে, আমি জানিই না ভাই, এই ঝামেলা আমি নিবই না। আর যখন আমি লিমিট ঠিক করে দিব তখন প্লাস সি দিতে হয় না, আর যখন লিমিট দেওয়া লাগে না তখন প্লাস সি দিতে হয় আসলে। কেন দেওয়া হয় তার একটা ব্যাখ্যা আছে, ইন্টিগ্রেশন হয়তো এরপরে যখন ম্যাথে করাবো ইনশাল্লাহ দেখাবো আর কি, যে আমি কেন সি ব্যবহার করি আর কেন সি ব্যবহার করি না, কারণ ওই বিতর্কে আমরা যাবো না। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি ভি ইকুয়াল মাইনাস 9.8 ডিটি কে করলে পাওয়া যায় কত, টি প্লাস কি হবে সি। এই সি মানে কত, সমাকলন ধ্রুবক। সি মানে কত, সমাকলন ধ্রুবকার। আচ্ছা আমাকে একটু বলতো তানিম বল, রাদিয়া বলতো, এই লাইন পর্যন্ত তোর মাথায় কি স্ট্রেস পড়তেছে? ভাই এগুলো কি লিখতেছেন, আমার খুব বিরক্ত লাগতেছে ভাই। এই পর্যন্ত কি তুই বুঝতে পারছিস ভি ইকুয়াল মাইনাস 9.8 প্লাস সি? জি ভাই। আচ্ছা গুড। বলতো সমাকলন ধ্রুবকের মান কেমনে বের করে জানিস কিনা? আমি তোকে একটু দেখাই কেমনে বের করে। সমাকলন ধ্রুবক বের করতে হয়, মনে রাখ এই লাইনটা পর্যন্ত লিখে আমাকে বল, আমি মুছে দিব। এগুলো তো জানা উচিত, এগুলো বেসিক জিনিস। সমাকলন ধ্রুবক কেমনে বের করে এগুলো তোকে এখন দেখানো লাগতেছে, এগুলো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের জিনিস। সমাকলন ধ্রুবক কেমনে বের করে, সমাকলন ধ্রুবক মনে রাখতে হবে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বের করতে হয়। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, যে কোনো কন্ডিশন দিয়ে বের করা যায়, বাট ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে বেটার। ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বের করব, কেমনি বের করব সেটা আমার দায়িত্ব, তুই খালি লাইনটা লিখে রাখ, ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বের করব। শেষ, এবার আমি তোকে শিখাবো, এই পর্যন্ত পুরোটা লিখে রাখ। ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বের করব, লেখ শুধু, আমি তোকে দেখাই দিচ্ছি, টেনশন নেওয়ার একদম দরকার নেই। হয়েছে ভাইয়া? ওকে দেখ, যা যা লিখছি আমার মনে হয় যে আসলে এই পর্যন্ত বুঝলাম। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা যদি আমার এই পর্যন্ত হয়ে যায় আসলে, তো ইনিশিয়াল কন্ডিশন দিয়ে আমরা বের করি, কেমনে বের করা লাগে, কিভাবে বের করা লাগে আমি তোকে দেখাবো। ইনিশিয়াল কন্ডিশন মানে কি বলতো তানিম বল, এখানে কারা কারা ভেরিয়েবল বল? কোথায় ভাই? ভাই হাইট আর এখানে টাইম। না না না, এই সমীকরণ থেকে কার কার মান জানিস না বল? ভাই টি এর। টিসি বল। টি আর সি। টিসি এই যে ভি টি সি, এই তিনটাই তো। আর মাঝখানে তার মধ্যে- আই, ভাই মাঝখানে আই, টিআইসি। আর দেখ তার মধ্যে তুই হচ্ছে এটার মান কি করবি, বের করবি, তাই না? ইনিশিয়াল কন্ডিশন মানে কি বল? ইনিশিয়াল কন্ডিশন মানে হচ্ছে যে যখন টাইম 0, দেখ বের করবি, দেখ তিনটা জিনিস সেখানে বের করবো, এইটা তাহলে দুইটা জিনিস, তাহলে নিশ্চয়ই একটা জান, তাহলে দেখ আমি তিনটার মধ্যে একটাকে বের করতে চাইলে দুইটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে ইনিশিয়াল কেন নিচ্ছি, কারণ ইনিশিয়াল নেওয়ার অর্থ টাইমের মানটা 0। ইনিশিয়াল দেখ, তাহলে কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা কর, ইনিশিয়াল বাদে কি অন্য কোনো জায়গার জন্য বের করা যায়? অবশ্যই বের করা যায়। এখন দেখ আমি যখন টি ইকুয়াল 0 নিব তখন কিন্তু আমার সুবিধা, কারণ একটা মান 0 মানে কি অলরেডি ওটা চলেই যাচ্ছে, ওটার আর ক্যালকুলেশন করা লাগতেছে না। দ্যাটস ওয়াই ইনিশিয়ালটা বেটার, ইনিশিয়াল যে কন্ডিশন এটাতে করা বেটার। কারণ আমাকে একটু বলতো ভাই ভি ইকুয়াল এইটা, তাইলে পরে এটা মানে কত বের করবি, টাইম মান কত 0, তাহলে টি যখন 0 তখন ভির মান কত বলতে পারবি কেউ? 5 ভাই। এই তো গুড। এই তো দেখ তুই তাহলে এই যে কনস্ট্যান্ট কেমনে বের করা লাগে, কনস্ট্যান্ট এমনে বের করতে হয়। ভাই আমি টি ইকুয়াল 2 নিব, তখন কি বের করা যাবে? যাবে। তখন আবার ভিটা আবার এই 2 সেকেন্ডে কেমনে চেঞ্জ হয়েছে এটা উঠতো ঝামেলা, তাহলে আমরা এই ঝামেলা নিব না। তাহলে পরে বের করলাম, বসালে কত হবে, বসাইলে হবে এটা হচ্ছে 5 ইকুয়াল মাইনাস 9.8 ইন্টু 0 প্লাস সি, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে সি ইকুয়াল কত, এই যে কনস্ট্যান্টের মান আসলো 5। তার মানে ফাইনালি আমরা সমীকরণ বের করলাম ভি ইকুয়াল মাইনাস 9.8 প্লাস 5। তোর এখনো মনে হচ্ছে যে ভাই রে ভাই এত ঝামেলা,
আমার তো এইচ ইকুয়াল ইউটি দিয়ে প্লাস হাফ জি স্কয়ার দিয়ে হয়ে যেত, হ্যাঁ যাইতো তো অবশ্যই, কিন্তু আমরা পড়তেছি অ্যাপ্লিকেশন, মানে আমার পড়া জিনিসগুলো আমি অ্যাপ্লাই করব কিভাবে আসলে, কার আলোকে, ডিফারেন্সিয়েশনের আলোকে। আমরা যে ডিফারেন্সিয়েশন বলে এত লাফালাফি করতেছি যে খুব পারি ডিওয়াই বাই ডিএক্স দিলেই করে ফেলে, ওগুলা ডিফারেন্সিয়েশন নয়, ওগুলা জীবনে আসে না। ওগুলা দিয়ে তুই আর কি শিখবি, সাইন কে করলে পজিটিভ, অ্যাপ্লিকেশনটা কেমন আছে। তা আমার মনে হয় যে আসলে এই পর্যন্ত হয়ে গেছে, 5 পর্যন্ত আমি রেখে দিই। আচ্ছা এখন একটা জিনিস বলতো, প্রথমে তোর কাছে কোনো টাইমের কোনো ফাংশন ছিল না, সেই জন্য তুই অ্যাক্সিলারেশন মানে ডিভি বাই ডিটি ধরে নিচ্ছিস। এখন দেখছিস মজার বিষয়, দেখ এখন তুই এমন একটা সমীকরণ বের করছিস এর মধ্যে টাইম আছে কি আছে, কিন্তু দিন শেষে তোর টাইমটাই কিন্তু আমরা চাইছি। এখন আমাকে বলতো টাইমটা যে আমি চাইছি, টাইমটা কখন চাইছি? আমি কি খালি বলছি সময় বের করো, কখন সময় বের করো? পর অঙ্কটা পরে আমাকে একটু বলতো কখন সময় বের করতে বলছি। ভি এর মান ম্যাক্সিমাম যখন, ভি এর মান, তার মান ভাই ভি এর মান যখন ম্যাক্সিমাম। কিসের ভি এর মান ম্যাক্সিমাম? এই ভাইয়া ভূমিতে আঘাত করার সময় ভাইয়া। জুনাইদের মাথায় গেছে এই অঙ্কটা। হায় রে, এই কখন পাথরটা ভূমিতে আঘাত করবে গাধা? পাথর ভূমিতে আঘাত করার সময় কি বের করতে বলছি বল? সময় বের করতে বলছেন ভাইয়া। বল তানিম বল, কখন সময় বের করতে বলছে বল? ভাই যখন পাথরটা ভূমিতে আঘাত করবে তখন। পাথরটা ভূমিতে আঘাত করবে কথাটার মানে 80 মিটার উপর থেকে তুই একটা জিনিসকে ফালাইছিস, যখন যখন সে উপরে ছিল তখন তার হাইট কত ছিল বল? 80 মিটার। 80 মিটার। আমরা কি তখন তোর কাছ থেকে টাইম চাইছি? না। ওই হাইটটা যখন কমতে 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 ভূমিতে আসবে, মানে এইচ এর মান যখন 0 মিটার, তখন আমরা চাইতেছি যে টাইমটা আসলে কত। কথা কি ঠিক না ব্যাঠিক বল? ঠিক ভাইয়া। ঠিক, গুড। ভাইয়া কিন্তু যখন এইচ এর মান 0 তখন তো ভাইয়া ভি ম্যাক্সিমাম হয় না, মানে ওটাই তো ওটাই তো সর্বোচ্চ ভি হয় ভাইয়া, সেটা তো বললাম। তোকে কি ভি ম্যাক্সিমাম দেওয়া আছে? না ভাইয়া ওই জায়গায় বললাম, মানে তখন হতে পারে এটি। হ্যাঁ এই যে দেখ, হতে পারে, অবশ্যই হতে পারে, হতে পারাটা কোনো ভুল না, কিন্তু ভি ম্যাক্সিমাম ভ্যালু কি কোথাও দেওয়া আছে বল? না ভাইয়া। তাহলে আমি চাইলেও কি এখান থেকে ভি কে সাইজ করে করতে পারবো? পারবো না। কিন্তু এইচ এর মান 0 হলে টাইম দরকার আমার। তোর কথা তো ভুল কিছু নয়, ওর কথাটা যে ভাই ভি ম্যাক্সিমাম মানে তো এইচ ইকুয়াল 0, কিন্তু ভি ম্যাক্সিমাম দেওয়া আছে না, তাহলে এই রাস্তাতে যাওয়া যাবে না। কিন্তু এইচ এর মান 0, কিন্তু সমীকরণের মধ্যে কোথাও কি এইচ আছে বলতো কেউ? না ভাই। বল তালিম বল, এইচ না এইচ কেমনে নিয়ে আসবো বল? ভাইয়া ব্যাগ থেকে। তানিম বল কেমনে নিয়ে আসবো? ভাই হচ্ছে কেমনে নিয়ে আসবো? হ্যাঁ ডিএইচ বাই ডিটি। বুঝি নাই কি? হ্যাঁ ডিএইচ বাই ডিটি। সেটা তো এই যে দেখ, ভি মানে আবার কত, এই বেগ মানে কত, এরা একবারে বেগ মানে স্বর্ণের পরিবর্তনটা এটা না, কিছু মনে নাই, পড়ালেখা করে না একদম। এই ভি মানে আবার কত, ডিএইচ বাই ডিটি। কি রে ভাই, ডিএইচ বাই ডিটি, এই তো বাদ দিলাম -9.8 প্লাস 5, ভুল কিছু লিখছি কি বলতো দেখি, কে বুঝলে এটা? বুঝতে পারছিস তানিম এখন? জি ভাই। এই যে এগুলোকে মেক করা, হ্যাঁ এটা কি কোনো ফিজিক্সের ল না, এই যে মেক করা গুলা আসলে, এই মেক করা গুলা আসলে তুই যত ভালো পারবি তোর কাছে তত ক্লিয়ার। আমি তোকে বুঝাইলাম, তার মানে বাকিগুলা এরকম কঠিন না, বাকিগুলো এমনিতেই সোজা। আমি তোকে একটা, এটা হচ্ছে একটা ভালো প্রবলেম, সবাই এটা দিয়ে শুরু করে, আমিও তোকে এটাই করাচ্ছি। এখন আমাকে বলতো আমার দরকার কি? এইচ দরকার, কারণ এইচ এর 0 তে আমার কি দরকার? টাইম দরকার। তাহলে এইচ এর মান, আচ্ছা এইচ তোকে যদি আমি বলি ডিএইচ দেওয়া আছে, এইচ যেন কেমনে বের করে বল তানিম বল? ডিএইচ থেকে এইচ কেমনে বের করে? ইন্টিগ্রেশন করে। গুড। তুই কি লিমিট জানিস নাকি জানিস না?
জানি না। লিমিট না জানলে নির্দিষ্ট না অনির্দিষ্ট বল? অনির্দিষ্ট। তাহলে এটা হয়ে যাবে এইচ, এটা হয়ে যাবে -9.8, যেহেতু টি তাহলে কত আসবে টি স্কয়ার বাই 2 প্লাস এটা হচ্ছে 5, এটা হচ্ছে টি প্লাস সমাকলন ধ্রুবক। আগেরটা যেহেতু সি দিছি এবারটা সি প্রাইম দিলাম। এখন আমাকে বল এই লাইন পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? এমন কেউ আছিস যে এই লাইনটা বুঝিস না? বুঝছি ভাই। সাজিদ বুঝতে পারছিস? আদনান, রাদিয়া, জুনেদ বুঝছিস কি? তানিম এই লাইনটা বুঝছস? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। এবার তানিম বল সি প্রাইমের মান কেমনে বের করব? ভাই টি এর মান 0 ধরে, ভাইয়া? টি ইনিশিয়াল ধরে। বুঝি নাই, বল ভাইয়া বল। এখানে তো লিমিট ভাই দেওয়াই আছে ভাই। ভাইয়া এই মানে 80 থেকে ভাই 0 হইছে। আর না না টি ভাইয়া এই এটা হলো তো বুঝতে ওয়েট দেখ, আমাকে একটু এটা বল যে এই যে জায়গাটা আছে আসলে সি প্রাইমের মান, কারণ বলতো সি প্রাইম ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বের করতে বলছে, তাহলে বলতো যখন টি 0 তখন এইচ কত? তানিম বল। 80 ভাই। গুড, ও যা বলছে ঠিক বলছে। রাদিয়া যখন টাইম 0 তখন এইচ ইকুয়াল 80। জি ভাইয়া। ওকে, তাহলে দেখ টি এর মান বসাবো, তাহলে এখান থেকে কি পাবো বল? 80 ইকুয়াল 0 প্লাস 0 প্লাস সি প্রাইম। সি প্রাইম মানে কত বল? 80। এই পর্যন্ত লেখা হইলে মুছে ফেল, আমি শুরুতে যাব। তার মানে এটাও গেল, এই যে ভিটাকে আমি মুছে দিলাম। এইচ মানে তাহলে কত হবে? -9.8 স্কয়ার প্লাস 5t প্লাস সি প্রাইম মানে কত? সি প্রাইম মানে হচ্ছে 80। এই পর্যন্ত যদি লিখি আমাকে একটু বল 4.9 যে হবে না? এই পর্যন্ত লেখা হইলে আমাকে বল যে ভাই লেখা হইছে। ভাই ওখানে 4.9 হবে না? বুঝি না। ও আচ্ছা সমস্যা নেই, ভাগতেই রাখি, পরে পরে চেঞ্জ করতেছি। দেখ পুরোটা লেখা হয়েছে। হইছে ভাইয়া। লিখছস? তোমার লেখা হয়েছে না এটা? জি ভাইয়া হইছে লেখা। ওকে ওকে গুড। এখন আমাকে কি বলছে যে এইচ এর সমীকরণ বের করো? না, আমাকে বলছে কি বের করো? টাইম বের। কখন বের করতে বলছে? তানিম বল, টাইমের মান কখন চাইছে বল? পাথর যখন ভূমিতে আঘাত করবে। ভূমিতে তখনই আঘাত করবে, ভূমিতে আঘাত করার টাইম বের কর। ভূমিতে তখনই আঘাত করবে যখন এইচ এর মান কত বল? 0। গুড, এটা হচ্ছে আমার নিডেড অ্যাকর্ডিং টু কোশ্চেন। এটা নিডেড, দরকার আমার আসলে। আমার তাহলে পরে এটা যদি দরকার হয় তাহলে এইচ ইকুয়াল কত? 0। তাহলে 0 ইকুয়াল কত? -4.9 টি স্কয়ার প্লাস 5t প্লাস 80। এই কন্ডিশনে টাইম দরকার, তার মানে এইটা দরকার। কেন? এইচ এর মান 0, এইচ এর মান 0 হইলে যে টাইমটা দরকার। তাহলে পরে এই যে 4.9 টি স্কয়ার মাইনাস 5t মাইনাস 80 ইকুয়াল 0। কয় ঘাত বিশিষ্ট সমীকরণ হয়েছে? 2 ঘাত। তাহলে t ইকুয়াল কত? মাইনাস বি মানে হচ্ছে +5 প্লাস মাইনাস রুট ওভার -5 স্কয়ার মাইনাস 4a, তারপরে হচ্ছে সি ডিভাইডেড বাই হচ্ছে কত? 2, তারপরে 4.9। টাইমের মান কত আসবে? জি ভাই 4.58। 4 পয়েন্ট কত? জি ভাই ওটাই আসে 4.58। 4.5। আরো একটা আসে নেগেটিভ, সমস্যা নাই। দিস ইজ দা
ফাইনাল অ্যান্সার। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা এখানে যে সলভটা দেখলাম আর কি, বুঝছস? সবাই একটু বল তো, রাদিয়া বল, তানিম বল, বাকি সবাই একটু বল, যে সলভটা আমরা দেখলাম আর কি, সেই সলভটাতে কোনো প্রবলেম আছে কারো? না ভাই, ভাল লাগছে। না ভাইয়া। আচ্ছা, এই যে ভাল লাগছে না, এটা গান বেরোইছে না, ভাল লাগছে ভাই, ভাল লাগছে। আচ্ছা যাই হোক, শোন আদনান, সাজিদ, বুঝতেছিস কি এটা? জি ভাইয়া জি ভালো ভাইয়া লাগছে বুঝছি, ভাইয়া। ভালো লাগছে। হ্যাঁ, একবার। তো এখন প্রশ্ন হচ্ছে কি জানিস, প্রশ্ন হচ্ছে যে তোর এই যে আমরা কি এখানে বলছি যে এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার বলে নেই? আমরা আমরা দেখ, কেউ কি আমাদেরকে বলতে পারবে আমরা এখানে একটা লাইনও, আমরা কিন্তু এখানে একটা লাইনও মোশন থেকে নেওয়ার ট্রাই করি নাই, ম্যাক্সিমামটাই আমরা ট্রাই করছি আসলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে আসলে। যদিও বা এটা হচ্ছে প্রথম অর্ডার। প্রথম অর্ডার মানে কি, ডিএইচ বাই ডিটি। ডিএইচ বাই ডিটি মানে কত, এরকম টাইপের না? ডিএইচ বাই ডিটি এটা মানে আসলে কত, ডিওয়াই বাই ডিএক্স আকারে, মানে এগুলোকে দেখ মাথার উপরে এক এক এক, এগুলোকে বলা হয় এক, মানে প্রথম অর্ডার। আর এই যে এরকম দেখছিস না, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এগুলোকে বলা হয় সেকেন্ড অর্ডার। যাই হোক, অর্ডার নিয়ে একটু পরে কথা বলা যাবে। মোট কথা হচ্ছে এই যে প্রবলেমটা আমরা করছি, অ্যান্সার কিন্তু আসলে সেম, কিন্তু আমরা কিন্তু আসলে তথাকথিত পদার্থ যেটা আসলে এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এগুলো কিন্তু আমরা সাহায্য নেই। তো এটা হচ্ছে আমাদের কি দেখ, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, যে উপর থেকে কাউকে যদি ফেলে দেওয়া হয় বা উপর থেকে কোনো পাথর খণ্ডকে, তার মানে কি প্রাসের যে ম্যাথ গুলো আমরা করি, হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে বুঝে গেছি, প্রাসের যে ম্যাথ গুলো আমরা করি y ইকুয়াল ভি নট কজ হেন তেন হাবিজাবি দিয়ে, কেউ যদি মনে করে যে আমার উপাংশতে সমস্যা, আমার উপাংশ দিয়ে করতে পারবো না, কিন্তু আমি অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন পারি, আমি এটা দিয়ে করবো, দেন ফাইন, সে করতে পারে আসলে। এই জন্য দেখ, আমরা কিন্তু কোনোদিনও ভাবিও নাই যে এই প্রবলেমটার সাথে ডিফারেন্সিয়েশন দিয়ে এমনি এমনি করে নিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই বইয়ে কেন বলা নাই? দেখ, বইয়ে কিন্তু গতিবিদ্যাটা শুরু করার আগে তোকে কিন্তু বলেই দিছে উপরে যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, একটা নর্মাল নিয়মে প্রমাণ করে দিছে, একটা কিন্তু আবার ক্যালকুলাস দিয়ে প্রমাণ করে দিছে। হ্যাঁ, কিন্তু আমি 100% শিওর যে 2-1% স্টুডেন্ট বাদে বাকিরা সবাই ওই প্রমাণের অংশটা কেউই পড়ে না, ভাবে যে স্যাররাও বলে, আমরা নিজেরাও বলি যে এইটা তো 9-10 পড়ে আসছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার প্রমাণ করে দেওয়া লাগবে, তখন সবাই বলে যে না, দেওয়া লাগবে না। সুতরাং তারা ক্যালকুলাসের প্রমাণটা কিন্তু জানে না। এই জন্য তুই ক্যালকুলাসের প্রমাণটা যদি আজকে বই খুলে দেখিস, ক্যালকুলাসের প্রমাণটা শুরুই হচ্ছে যে হয় এ ইকুয়াল ডিভি বাই ডিটি থেকে এস ইকুয়াল হাফ ইটি স্কয়ার প্রমাণ করা, আইদার হচ্ছে যে তোর ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি থেকে কিন্তু ক্যালকুলাসে যতগুলা প্রমাণ আছে সবগুলাই কিন্তু প্রমাণ করা। যেমন আমি তোকে একটা কমন জিনিস বলি, তাহলে পরে তোর ধারণাটা আরো বেশি গাঢ় হবে আসলে। যেমন তোকে যদি বলা হয়, আপনার একটা কথা বলছিলি যে ভাই লিমিট তো দেওয়াই আছে আসলে, তো আমি বলছিলাম যে দেখ দেওয়া থাক, সমস্যা নেই। দেখ এখানে আমরা কি বলতেছি, এখানে একজন ছিল, তার আদি বেগ ভি নট, এখানে গেল তার শেষ বেগ ভি, পুরো রাস্তায় টাইম লাগলো টি, পুরো দূরত্ব অতিক্রম করলো, সেটা মানে হচ্ছে এস। তারপরে হচ্ছে এখানে ত্বরণ তৈরি হলো, সেই ত্বরণ এ, দেন আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস কত হবে, ইউ বাই টি। আর যদি ভাই গুণ করি তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল এটি, এবং এই যে দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এটা হচ্ছে সিম্পল এক্সপ্লেনেশন যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সিম্পল এক্সপ্লেনেশন, তোকে জাস্ট গা বাঁচানোর জন্য বললো। কিন্তু আমি যদি মনে করি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে আমি বুঝতে চাই, আমি অ্যাপ্লিকেশনটা কেমন হতে পারে, তখন প্রশ্ন হচ্ছে আচ্ছা বেগ বেগ একটা ছিল, বেগ আর একটা হয়েছে, তার মানে এখানে ত্বরণ তো আসি আসলে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানে হচ্ছে রেট অফ চেঞ্জ, তাহলে রেট অফ চেঞ্জ মানে, ও আচ্ছা, রেট অফ চেঞ্জ মানে তাহলে আমি কি ত্বরণ মানে লিখতে পারি যে ডিভি বাই ডিটি? অ্যানসার হচ্ছে যে ইয়েস, লিখতে পারি। তো ডিভি ইকুয়াল লিখলাম এ ডিটি, লেখা যায় কি? লেখা যায়। এখন এখানে দুইটা ভাগ আছে,
একটা ভাগ হচ্ছে যে ভাই আমি লিমিট জানি, যেটা আবদান বলছিল, আরেকটা ভাগ হচ্ছে আমি এতক্ষণ তোকে যেটাতে করাইলাম অনির্দিষ্ট। যদি আমি এখন নির্দিষ্ট দিয়ে করি, দেখ এটাকে আমি বললাম যে এটা হচ্ছে নির্দিষ্ট যৌজ দিয়ে করি, আর এটা হচ্ছে একটু আগে যেটা বললাম অনির্দিষ্ট। আমাকে একটু বলতো ভাই, নির্দিষ্ট মানে কি? ডিভি, ডিভি ইকুয়াল এ তারপরে ডিটি। নির্দিষ্ট মানে কি বল? এই যে তানিম বলতো লোয়ার কোথায়? লোয়ার ভাই ভি নট, আপার কোথায়? ভি। এখানে শুরু এখানে শেষ, তাহলে এই যে এটা হচ্ছে ভি নট, এটা ভি। টাইমের বেলায় লোয়ার হচ্ছে 0, আপার হচ্ছে কত? টি। ভাই এটা কেন বাইরে আসলো? এই জন্যই তোর বইয়ে বড় করে লেখা আছে উপরোক্ত সূত্রগুলো কেবলমাত্র সমত্বরণের বেলায় প্রযোজ্য। ত্বরণ যদি অসম হয় তাহলে কিন্তু ভি ইকুয়াল ইউটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি আমি লিখতে পারবো না। এগুলো কিন্তু ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এগুলো কিন্তু সমত্বরণের ফর্মুলা। এই জন্য দেখ ত্বরণটা আমার কোথায় আসছে? ইন্টিগ্রেশনের বাইরে আসছে, কারণ সমত্বরণ, ত্বরণ চেঞ্জ হচ্ছে না, ত্বরণটা স্থির আছে, বাইরে চলে গেছে। বুঝছিস কি আমার কথা? যদি বলতাম যে ত্বরণটা হচ্ছে যে তোর ত্বরণটা হচ্ছে যে তোর সম নাই, তাহলে পরে কিন্তু ভি ইকুয়াল ইউ প্লাস এটি লেখা যাবে না। যাই হোক, তো এখন আমরা যদি বলি যে এই যে ভি, ভি মানে কত? এটা হচ্ছে ভি, আর এটাকে বললাম হচ্ছে কত? ভি নট। এটাকে বললাম এ, এটাকে বললাম টি, এটাকে বললাম 0। তাহলে এখানে হবে হচ্ছে ভি মাইনাস ভি নট, এখানে হবে টি মাইনাস 0, এটাতে এ থাকবে। ঘুরে ফিরে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে মনে হয়, ঘুরে ফিরে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। বুঝতে পারতেছি ভাই, বইয়ে তো নির্দিষ্ট দেওয়া আছে, অনির্দিষ্ট কেন দেওয়া নেই? কারণ কেউই চায় না ঝামেলা বাড়াইতে। কিন্তু কেউ যদি অনির্দিষ্ট দিয়ে করতে চায়, যেমন কেউ যদি মনে করে যে ভাই এই যে খালি ইন্টিগ্রেশন দিব, আমি লিমিট জানি না, তাহলে কি হবে? ভি ইকুয়াল কত? এটি প্লাস সমাকলন ধ্রুবক। এই যে সমাকলন ধ্রুবক চলে আসছে, কেমনে যেন বার করে? ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বার করে। আচ্ছা এখানে দেখ, যখন টাইম 0 তখন কিন্তু আমার ভির মান কত? তখন ভির মান কিন্তু আসলে ভি নট। টাইম 0 তে ভির মান ভি নট, ঠিক আছে? তাহলে পরে এই মানগুলো এখানে বসাবো, তাহলে ভি মানে কত? ভি নট বসাইলাম। তখন কখন হবে এটা? যখন টাইমের মান 0। এটা মানে কত? সি। তাহলে পরে ভাইয়া সি মানে কত? সি মানে হচ্ছে ভি নট। সি মানে যদি ভি নট হয়, তাহলে পরে এখানে কি লেখা যায়? ভি ইকুয়াল এটি প্লাস হচ্ছে ভি নট লেখা যায়। হ্যাঁ ভাই লেখা যায়। তাহলে ভি মাইনাস ভি নট ইকুয়াল এটি। তাহলে ভি ইকুয়াল ভি নট প্লাস এটি। নির্দিষ্ট হোক আর অনির্দিষ্ট হোক এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে বইয়ে এই যে প্রমাণের যে প্রসিডিউর গুলো দেওয়া আছে, আমার মনে হয় যে কোনো কারোর জন্য এটা ফলো করা উচিত। কারণ ফিজিক্সের যতই সহজে তুই এস ইকুয়াল ইউটি হাফ এটি স্কয়ার ব্লা 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 অ্যাপ্লাই করতে পারিস না কেন, তুই চাইলেও কিন্তু আসলে এগুলোর বেলায় তোকে হচ্ছে যে মানুষ যদি বলে যে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি করা যাবে, করা যাবে। কিন্তু কেউ যদি তোকে বলে যে আচ্ছা প্রমাণটা তো আমরা আসলে একবারে পাইনি, প্রমাণটা কি একবারে পাইলাম না, প্রমাণটা কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়েই কিন্তু আসছে। তারপরে অঙ্কের বেলায় কেন তুমি এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতেছো? অঙ্কের বেলায় একটু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যাপ্লাই করে দেখাও তো, তখন তুই বলবি যে এটা তো মানে এই ছিল। কেন? কারণ এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কয়ারের যে একটা যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যে প্রমাণ আছে, তোর কোনো আইডিয়া নেই সেটা নিয়ে। সেই জন্য প্রমাণ আমরা হয়তো ম্যাক্সিমাম সময় স্কিপ করি আসলে। কিন্তু আমরা যদি আসলে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন বুঝতে চাই, তাহলে কিছু একটা অংশ আমার জানা থাকতে হবে। ওই যে দেখ এ মানে কিন্তু -9.8, দেখছিস? ওই এটাই কিন্তু আমার শুধু জানা। ওই এটা জানার পরে কিন্তু শাখা প্রশাখা বারবার এ মানে ওইটা, তারপরে হচ্ছে এস মানে এটা, হেন তেন, আমার কি আর পিছনের দিকে তাকানোর সুযোগ আছে? আর কিন্তু তাকানোর সুযোগ নাই আসলে। তাহলে পরে দেখ আমার কি পিছনের দিকে তাকানোর সুযোগ আছে? নাই কিন্তু আসলে। এই যে প্রসিডিওরটা আসলে যে কোনো একটা অঙ্ক দেখে আর কি, হ্যাঁ শাকিন বুঝতে পারতেছিস কি? পুরো অঙ্কটা বুঝতে পারছিস? জি ভাই। এই যে পুরো একটা অঙ্ক দেখে, ভাই অঙ্কগুলো কি এতটাই চিন্তাজনক? না না, এতটা চিন্তা করা লাগবে না। আমি তোকে ম্যাথের জন্য যেগুলো লাগবে বেসিক্যালি সেগুলো আরো সোজা, কিন্তু আমি তোকে এটা কেন করাইলাম যে মানে জাস্ট ধারণা নেওয়ার জন্য যে আমরা তার মানে যে অঙ্কগুলো নর্মালি করছি বুদ্ধিবিদ্যাতে, প্রত্যেকটা অঙ্ক ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে করা যাবে। ইভেন কি আমরা যে কিছুদিন আগে নিউটনীয় মেকানিক্স তো করে আসছি, হ্যাঁ সেটার অঙ্কগুলো এরকম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে ভেঙ্গে ভেঙ্গে পার্ট বাই পার্ট করা যাবে আসলে।
কিন্তু আমরা করি কি, আমরা তো ডিরেক্ট অ্যাপ্লিকেশনে যাই, দেশে আমরা আসলে এত কিছু নেই না আর কি, দরকারও নেই আসলে, আমাদের দরকার পড়ে না। মানুষ তখনই শিখে যখন মানুষের দরকার পড়ে আসলে। আমি সেই জন্য বললাম যে দেখ, যদি আমাদেরকে কেউ এরকম বলে যে উপরের দিকে পাথর নিক্ষেপ করলাম, নিচে থেকে পাথর ফেলে দিলাম, তো একটা কাজ করো, তাহলে পরে এটার জন্য একটু ডিফারেন্সিয়াল দিয়ে একটু ব্যাখ্যা করো আর কি, ঘাবড়ানোর কোনো কারণ আছে না, ঘাবড়ানোর কোনো কারণ নাই আসলে। আমি কি করবো, এরকম ধাপে 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 ভেঙে ভেঙে অঙ্কগুলা করবো, আমাকে যাই করতে দেখ না কেন, আমি এরকম ভেঙে ভেঙে অঙ্কগুলা করবো। আচ্ছা এইভাবে, আচ্ছা এই টেন্ডেন্সিটা যখন আমার মধ্যে বিল্ড করা শুরু করবে, তখন আমাকে আর কেউ আটকাতে পারবে না, তখন আমি এমনিতেই হচ্ছে যে তোর অঙ্কগুলা করতে পারবো। এই জন্য তোর কাজ হবে যে জাস্ট এটা হচ্ছে ডিফারেন্সিয়াল মানে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের যে শুরুটা, আমি এই জন্যই বলছিলাম যে একটু জাস্ট কম করেই শুরু করব। তোকে এখানে কেউই ফাংশন তৈরি করে দিবে না, এই যে এ মানে যে ডিভি বাই ডিটি এটা সেটা এগুলো তোকে কেউ তৈরি করে দিবে না, এটা অঙ্কটা পড়ে তোকে বুঝতে হবে যে ও আচ্ছা এটা, তাহলে আমি অঙ্কটা এখান থেকে শুরু করব। সেই জন্য এই টাইপের অঙ্কগুলা করার জন্য আমাদের কিছু স্টেপ আছে। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 হচ্ছে যে তোর ভেরিয়েবল খুঁজে বের, ভেরিয়েবল খুঁজে বের, ভেরিয়েবল খুঁজে বের কর। হ্যাঁ, ভেরিয়েবল কথাটার মানে হচ্ছে যে কে কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, অঙ্কটা পড়ে তোকে বুঝতে হবে। এখন তুই উপরে অঙ্কটা পড়ে বুঝতেই পারলি না আসলে এই টাইমের সাপেক্ষে চেঞ্জ হবে না, ভি টাইমের সাপেক্ষে চেঞ্জ হবে না, না তুই এটাই বুঝতেছিস না, তাইলে তোর জন্য বিপদ, তাহলে তুই এই অঙ্কগুলো করতে পারবি না। তখন তোকে এই 10 নাম্বার ছেড়ে দিতে হবে আসলে, যে না এই 10 নাম্বারের চিন্তা আমার করার দরকার নাই, বাকিগুলো আমি করবো। কারণ ডিফারেন্সিয়েশন থেকে 30 নাম্বারও আসে অনেক সময়, বইটা দেখা গেছে আসলে 30 নাম্বার হিউজ পাবো, তাই না? তবে যদি মনে হয় যে ওই যে 20 নাম্বার পাবো, এটা এখান থেকে 10 নাম্বার আসবে, তবে এটা বাদ দিও ভাই, তাহলে বাদ দিও। আবার পরিস্থিতিগুলোর মধ্যে কমন পড়লো তো কমন পড়লোই, কিন্তু যদি আনকমন কোনো অঙ্ক এখান থেকে করতে চাস, তাহলে তোকে স্টেপ গুলো ফলো করতে হবে। অঙ্কগুলো কি অনেক কঠিন না, বড় ধরে এই একটা দুইটা ভেরিয়েবল খুঁজে পাইলে অঙ্কটা হয়ে যায়। তাহলে এখানে কোনো ভেরিয়েবল খুঁজে পাবে, ভেরিয়েবল খুঁজে পাওয়ার লাগে মানে বিষয়টা এরকম, আমি তোকে বললাম যে পাশের বাড়িতে এরকম, তোকে যদি আমি বলি যে আমি গোসল করার জন্য হচ্ছে যে তোর ওয়াশরুমে বালতিতে একটা মানে ট্যাপ ছেড়ে দিছি আসলে, তা আস্তে আস্তে তো বালতি তো আর খালি থাকে না, বালতি আস্তে আস্তে কিন্তু ভরে যায় পানিতে, তাই না? এই তো একটা লাইন বললো। এখন তোকে যদি বলা হয় যে আসলে বালতির যে হাইটটা, তোকে কিন্তু কেউ বলতেছে না, তুই যখন অঙ্ক করা শুরু করবি ডিফারেন্সিয়েশন দে, বলতো বালতির হাইটটা কার উপর ডিপেন্ড করে? টাইম ভাইয়া। আর ওই কলটা থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি বের হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। বাক্সের মানে বালতিটার ভলিউম কি অনেক বেশি ছিল, বেশি থাকলে সময় বেশি নিবে বালতিটা ভরার জন্য, কম থাকলে কম সময় নিবে, তো অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো ধাপে ধাপে বুঝতে হবে। এখন কোন ফ্যাক্টর যদি বুঝতে না পারিস, তাহলে পরে একটা কমন ফ্যাক্টর আছে, একটা কমন ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবল খুঁজে বের করতে হবে। কমন ভেরিয়েবল আলু, আলুর মতো, যেটা আলু যেমন সব তরকারিতে দেওয়া যায়, এটা হচ্ছে কমন ভেরিয়েবল। কমন ভেরিয়েবল হচ্ছে টাইম, কিছু না বুঝলে আমরা টাইমটা করার চাই, কিন্তু এই যে কিছু কমন ভেরিয়েবল হচ্ছে কি টাইম আসবে। হ্যাঁ, এই তো এবার স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 হচ্ছে যে আমাকে কি করতে হবে, ভেরিয়েবল রিলেটেড ফাংশন তৈরি করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, ফাংশন তৈরি করতে না পারলে তুই বুঝবি কেমনে কে কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে? চেঞ্জ যদি না বুঝতে পারিস তাহলে ডিফারেন্সিয়েশন করবি কেমন? আচ্ছা না করতে পারিস তাহলে অঙ্ক হবে না। গেল। এবার স্টেপ নাম্বার 3, তারপর সমাধানের চাহিদা অনুযায়ী সমাধান, কোন অঙ্কে কি চাইছে সেই অনুযায়ী, তারপরে সমাধানের চাহিদা অনুযায়ী সমাধান করতে
শেষ, এই মাত্র 3খানা স্টেপ। এটা করলে তোর অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন ইজি আর কি। হ্যাঁ, কি চাইছে সমীকরণটা, কে কার সাপেক্ষে কতটুকু চেঞ্জ হয়, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। এটা যদি না বুঝতে পারি তাহলে ধরা। দেখা হয়েছে? হইছে ভাইয়া? বুঝছিস কি আমার কথা? তো এই হচ্ছে কাহিনী। তো এখন দেখ, আমরা হচ্ছে যে তোকে জাস্ট আমার কাজ ছিল একটু ধারণা দেওয়া আসলে। এটা হচ্ছে আমার মানে প্রথম কাজ ছিল। আমার মনে হয় ধারণাটা অলরেডি পেয়ে গেছিস যে কেমনে জিনিসগুলো শুরু করতে হয়। এই জন্য এইটা হয়তো বা আমি নেক্সট 2 দিন কন্টিনিউ করবো, আর কন্টিনিউ করে তোর ধারণাটা একটু গাঢ় করবো। দেন তারপরে হচ্ছে যে তোর, কারণ এখানে আমরা আসলে তোর মোট যে কয়টা অঙ্ক করবো তাতে হয়তো আমাদের 3 ক্লাসেস লাগতে পারে আসলে, বুঝছস? মোটামুটি 3 ক্লাসেস লাগতে পারে। আর তো 2টা তো হতে পারে আসলে। তো আমরা 1টা বা 2টা করবো আর কি। যেমন কালকে একটা করবো, কালকে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিনে 2টা করে এটা সম্পর্কে একটা হালকা আইডিয়া চলে আসবে। দেন আমাদের এটা ক্লাস বাকি থাকবে আর একটা, আর ওই যে nth ডেরিভেটিভের আর একটা। তাহলে আমাদের এটা শেষ। তখন আমরা আবার হচ্ছে যে তো এটার একটা নতুন চ্যাপ্টার শুরু করে তখন ওই যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, পিভি ইকুয়াল এনআরটি পর্যন্ত আমাদের হয়েছিল। আমরা এর পরে বলবো গ্রাহামের ব্যাপন সূত্র, আর ডালটনের আংশিক চাপ, সেটা হবে শনিবার। হ্যাঁ, তো কালকে বা এমনও হতে পারে কালকে একটু বেশি করে পড়াবো। আর কারণ আমার হচ্ছে যে তোর এখন একটু টাইমটা মনে হয় আমি তোর চাইলে হয়তো একটু রাত্রেবেলায় করাইতে পারি। কারণ আমার হচ্ছে যে মোস্ট অফ দা টাইমে দেখলাম যে বেশিক্ষণ ক্লাস না, ক্লাস থাকে 2টা করে, কিন্তু ক্লাসগুলো হচ্ছে বিকালবেলা। একটা ক্লাস দেখলাম 3:30, মানে 3:30 থেকেই ম্যাক্সিমাম সময় ক্লাসগুলা। তো তোদের হয়তো আরেকটু তার মানে আগে পড়াবো, ধর 1:30টার দিকে পড়াবো বা 1:15টার দিকে পড়াবো, সমস্যা তো না, তাই না? ওই না ভাই, সময় সমস্যা নাই, আপনি ক্লাস করেন ঠিক মতো। ওকে, তার মানে কালকে আমার এমনিতেও ক্লাস নেই, কারণ কালকে আর পরশু দিন তো বন্ধ থাকে। বুয়েটে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার বন্ধ। তবে একটা জিনিস একটু শেয়ার করি তোকে, তাহলে পরে বুঝবি। কোনো একটা জিনিসকে পাওয়ার জন্য যে মানুষের আক্ষেপ বা মানুষের চোখে মুখে যে ভালো লাগা, এটা মনে হয় আসলে তোর এই যে আমি ক্লাস করতেছি আমি বুঝি আসলে। হ্যাঁ, দেখ, আমরা কিন্তু বিএসসি করছি হচ্ছে বুয়েট থেকে আসলে, কিন্তু এই যে মনে কর যে হচ্ছে যে যারা করতেছে আসলে, আমি তাদের উপরে সম্মান রেখেই বলতেছি আর কি, তাই না? তারা অন্যান্য ভার্সিটিতে পড়ছে মানেই যে তারা খারাপ সেটা তারা বলবো না। আর তারা তো বেসিক্যালি ম্যাথ নিয়ে পড়তে, তারা তো ইঞ্জিনিয়ারিং কোনো সেক্টরের জন্য পড়তেছে, তাই না? যে তাই বুয়েট তো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসলে। তো এখন কিন্তু দেখ তাদের মানে তাদের চোখে মুখে একটা অন্যরকম ভালো লাগা আসে, মানে ভিডিও অন করে ক্লাস হয় তো ম্যাক্সিমাম সময়। তো কেন বললাম, কারণ মানে তো তাদের ধর যেমন আমার ধর ক্লাস করলাম, আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দিল, ঠিক আছে দেখা যাবে, পরের ক্লাস দেখা যাবে, কখন ক্লাস, একে বলতেছে ওকে বলতেছে ক্লাস কখন, এটা সেটা। কিন্তু দেখ ওরা ডেফিনেটলি ওরা ওদের লেভেলে আন্ডার গ্রেডে ট্রাই করছে, তখন ওরা বিএসসি ছিল। তখনও তো ওরা ভালো ভালো, কারণ 3-4 জন ঢাকা ইউনিভার্সিটি থেকে ইয়া করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্স, তারপর কয়েকজন শাহজালালের, মানে মোটামুটি ভালো ভালো
ভার্সিটির যারা ভালো রেজাল্ট করা তারাই তো ধর দিন শেষে এখানে আসছে। কারণ ইঞ্জিনিয়ারিং থেকে খালি আমি একাই আসবো, আমি একাই। নর্মালি কে ইঞ্জিনিয়ারিং করে ম্যাথ করে আসলে? তো এবার আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, চোখে মুখে ভালো লাগার বিষয়টা কেমন আমি তোকে বলি। মানে থাকে না কিছু যে ধর তোর একটা পছন্দের জিনিস কি তুই পাইছিস, তখন কিন্তু আলাদা একটা কেয়ার করতেছিস তুই। মানে ধর ওয়ান কাইন্ড অফ যে এটা হয়তো আমি আগেও দেখছিলাম, কারণ আমরা যখন আমি যখন বুয়েটে ধর মাস্টার্স করতেছিলাম সিভিলের উপরে, তখন যারা রুয়েট চুয়েট কুয়েট থেকে বুয়েটে মাস্টার্স করতে আসে ওদের চোখে একটা অন্যরকম ভালো লাগে। মানে স্যার এরপরে ক্লাস করবে, স্যার জি স্যার, স্যার আমাদের কি কি কাজ আছে, স্যার আমরা কি শুধু এটার উপরেই লিখবো নাকি স্যার আরেকটু এক্সট্রা করে লিখবো? মানে ওদের একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে। আমি যে এই ভার্সিটিতে মানে বিএসসি তে কত ট্রাই করছি ভাই নাই, এত কোচিং টোচিং করছি ভাই নাই, মাস্টার্স দিন শেষে আসছে তো এখানে, তোদের একটা অন্যরকম ভালো লাগে। তো যারা করতেছে তো এরা মনে করছে ধর মানে মানে ধর এরা সবসময় যে এদের সবার নতুন জিমেইল খুলছে, জিমেইল দিতে বলো, সবার জিমেইলে দেখলাম যে নাম বুয়েট, তারপরে এরকম মানে ধর বা দুই একজন তো ফ্রেন্ড ট্রেন্ড হয়েও গেছে আসলে। প্রোফাইলে দেখবি যে বিশাল বড় করে স্ট্যাটাস দেওয়া আসলে যে মানে মাস্টার্স ম্যাথমেটিক্সের উপরে বুয়েটে করতেছি আসলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। আসলে ডেফিনেটলি বাংলাদেশের রেসপেক্ট তো অনেক ভালো। তো সবাই আবার ওইখানে দেখবি ধুমায়, আরে ভাই বস এটা সেটা কনভার্সেশন এটা সেটা ভাবি। তো সেও আবার মানে বেশ মানে বিষয়টাকে ধর যেমন আমরা বুয়েটে যখন মাস্টার্স এর জন্য ভর্তি হয়ে আসলো বা চান্স পাইছি, তখন আমাদের কোনো ফ্রেন্ডকে আমরা স্ট্যাটাস দিয়ে দেখিনি আসলে। দুই একজন হয়তো মজা করে লিখছে যে ছাত্রত্ব ফিরে পেলাম, এরকম কয়েক কিছু স্ট্যাটাস দিছে। কিন্তু ওরা মানে কিরকম ফলাও করে যে আমি আবার পড়লাম আর কি, মানে যে স্টাডি দ্যাট বইটাকে, এরকম কেউই দেয়নি আসলে। কিন্তু দেখ ওরা কিন্তু সবাই আসলে দিচ্ছে। আমি বলতেছি না যে ওরা খারাপ, ওরা ডেফিনেটলি ওই সেক্টরে অনেক ভালো, ওরা যদি ম্যাথে পড়ালেখা করছে। শুধু বোঝানোর চেষ্টা করলাম যে মানে চোখে মুখে যে ভালো লাগাটা, এটা দেখ যে মানে বইটা পড়তেছি মানে কিনে পড়তেছি, কোন স্টেজে পড়তেছি ডাজেন্ট ম্যাটার, ওই যে ভালো লাগাটা। এই জন্য মানে মানে শুধুমাত্র নট অনলি যে আমি একজনের কথা বলবো, আর সবাই মানে জি স্যার জি স্যার জি স্যার। দেখা গেলো যে হয়তো বা কোন একটা স্যার একটা কথা বললো, আমরা হয়তো ভাবতেছি আরে ধুর পড়ছি তাই এটা মানে এটা হলে হবে না এলে নাই যা পারে হোক। কিন্তু ওরা ধর জি স্যার, স্যার আমি বলি স্যার, যেমন স্যার ধর বললো যে কালকে কিছু একটা দিক জিজ্ঞেস করছিল, তো বলছে যে স্যার এমনি বললো যে ক্যান এনিওয়ান এক্সপ্লেইন দিস, তুমি বললো যে স্যার, তখন আবার দেখি সবাই রেইজ হ্যান্ড দেয়, বুঝছস? দেওয়ার পর বললো স্যার আমি বলি স্যার, তো বলে যে তুমি বলবা, আচ্ছা ঠিক আছে, অনেকজনই তো হাত তুলছে আর কি, আচ্ছা ঠিক আছে তুমি বলবো আর কি, বলতে যায় পারুক আর না পারুক। কিন্তু মানে এই যে ওদের একটা ভালো লাগাটা নেই, ও আচ্ছা আচ্ছা জি স্যার জি স্যার। তারপর মানে যখন ইয়া দিতে বলছে আর কি, পরিচয় দিতে বলছে যে কে কোন জায়গা থেকে আসছে, তখন ওরা ধর পুরো জিনিসটাকে একটা অসম্ভব ভালো লাগা নিয়ে যে দিন শেষে আমি এই জায়গাটায় আসছি আসলে। মানে এই জন্য বললাম কেন যে প্রত্যেকটা জিনিসের উপরে আসলে নিজের অ্যাম্বিশন হোক, সেটা যে কোনো জায়গার জন্য হোক আসলে তোর এই ভালো লাগাটা সবসময় রাখতে হয় আসলে। হ্যাঁ, এই ভালো লাগাটা রাখলেই দেখবি যে এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে তুই দেখবি ওই জায়গাটা চলে গেছিস। যেমন ওরাই যে ধর এখন আসছে, ওদের মনে হচ্ছে যাক বিএসসি তে হয়নি তুই কি হয়েছে, অ্যাটলিস্ট মানে ইয়াটা তো করতেছি আর কি, মানে মাস্টার্স তো করতেছি এখান থেকে। এবং ওরা কিন্তু সবাইকে বলে যে আমরা এখন বুয়েটেই পড়ি আসি, মানে বুয়েটিয়ান আর কি বেসিক্যালি। কিন্তু নর্মালি যারা বিএসসি করে তাদেরকে বুয়েটিয়ান বলা হয় আসলে, বা তাদেরকে ঢাবিয়ান বলা হয়, তাদেরকে রুয়েটিয়ান বলা হয়। কেউ যদি এখন রুয়েটে গিয়ে মাস্টার্স করে তাদেরকে নর্মালি রুয়েটিয়ান বলে না। কিন্তু ওদের মনে করছে একটা এটা অন্যরকম ভালো লাগে যে না আমরা ওই জায়গাটায় গেছি আসলে। যেমন আমাকে যদি এখন কেউ ওয়ার্ল্ডে একটা ভালো ভার্সিটিতে নিয়ে যেতে, আমার মনে হবে না এই যে ওয়েবসাইটে কত দেখছি এই ভার্সিটিটা, কিন্তু ওখানে যারা পড়ে তারা আবার ভাববে যে এখানে কত পড়লাম, এরকম আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম আর কি, বুঝছস? তো নিজের যে ভালো লাগাটা তো তোকে ওটা এক্সপ্রেস করতে হবে। ও আচ্ছা আচ্ছা তো যে কোনো একটা জিনিসের উপরে ভালো লাগাটা কনসিয়াসলি রাখতে হয় যে না আমি পড়বো, পড়ার উপরে একটা ভালো লাগা সবসময় রাখবি। দেন দেখবি যে তুই দিন শেষে ওরকম একটা কাঙ্ক্ষিত জায়গায় চলে গেছিস আর কি, তোকে কারো হেল্প নাও দরকার, তুই একাই চলে যাবে। যাই হোক শোন, তো কালকে হচ্ছে যে তোর আমরা কালকে হয়তো আমার টাইমটা একটু ইয়া হতে পারে আসলে, বাট কালকে আমি তো যে সময় পড়তে বলি কালকে একটু পড়ে নিস, ম্যাক্সিমাম হইলে হয়তো বিকালবেলা বলবো আসলে। কিন্তু আমার মনে হয় যে কালকে মিস করিস, ম্যাক্সিমাম হইলে আমি হয়তো বলবো যে 5টা। নর্মালি টাইমটা কালকে যেহেতু ক্লাস নাই, কালকে হয়তো আমি 3টার সময়ই করাইতে পারবো। 3টা কেন সরি 2টার সময় করাইতে পারবো।
বাট যদি বাই এনি চান্স ওই সময় আমি না পারি, কালকে যে করাবো এটা শিওর, যদি বাইসে থাকি তাহলে হচ্ছে যে তোর 5টার দিকে করাবো, তবে কালকে হবে আর কি। এবং এটা আমরা টানা 2 দিনের মধ্যে যে কোনো একদিন বেশি করাবো, মোস্ট প্রবাবলি শুক্রবারে বা কালকেও বেশি করাইতে পারি যদি তোদের সাথে টাইমের মিলে। তাহলে পরে আমরা এটারই কালকে 5-6টা অঙ্ক বের করবো এখান থেকে। দেন আমরা পরের দিন আরো 5-6টা বের করবো। দেন হয়তো আমরা থার্ড দিন আরো যদি 5-6টা পারি তাহলে বের করলাম। ম্যাক্সিমাম করার ট্রাই করবো আর কি আমরা, ঠিক আছে? তোদের কাজ হচ্ছে যে দেখে নাও, যেহেতু আমরা মেলা দিন পরে আজকে শুরু করি আর দেন আমরা ইনশাল্লাহ আগে থেকে আস্তে 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 গিয়ার আপ করে হচ্ছে যে একবারে একটা জায়গায় চলে যাবো আর কি, ঠিক আছে? বুঝতে পারছিস কি এটা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে সবাই হচ্ছে যে জাস্ট পুরোটা দেখ যে এই কাহিনী এগুলো করতে হবে আসলে। ওকে, তো ঠিক আছে আর কি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।